वैष्णव जन तो तेने कहे जे, पीर पराए जाने रे। पर दुखे उपकार करे तोए, मन अभिमान ना आने रे। वैष्णव जन तो तेने कहे जे, पीर पराई। এই গঙ্গাকে ক্রস করলেই আমরা পৌঁছে যাব ব্যারাকপুর। পথে যেতে যেতে কিছু কথা আমরা এখনই বলে নিই, যখন মিটিং শুরু হবে তখন আমরা একের পর এক সবার বক্তব্য শুনে যাব। আমরা এই পথ চলা শুরু করি 2012 1 মে থেকে। তারপর থেকে ইতিহাস এগোতে থাকে, দাঁড়িয়ে থাকে, পিছোতে থাকে। কিন্তু ভারতবর্ষের একটি সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে মানুষ বিশ্বাস করে কম। যে সিস্টেমটা চলছে সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া, কপালে নিজেদের ঠুকে দেওয়া যদি সে কোনো প্রবলেমে পড়ে। এইভাবে আমরা এগোচ্ছিলাম কিছু মানুষের হাত ধরে। যেমন শ্রীরামপুরে রুমি লাহিড়িরা খুলেছে নিউজপেপার ব্যাংক। সেখানে মানুষ খবরের কাগজ জমা করে, বিক্রি করে একটা ফান্ড জেনারেট করে, সেখান থেকে তারা মানুষের পাশে দাঁড়ায়। ঝর্ণা মুখার্জি, তিনি দুর্গাপুরে 2 বছর কনসালটেশনের পর নিউজপেপার ব্যাংকটি খুলতে পারলেন। আজকে 10 মাস হয়ে গেছে। নাম দিয়েছেন ভাবনামুখের ভাবনা। গৌরী চক্রবর্তীদের বাড়িতে এই মিটিংগুলো হয়, মাসে 1 দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা মতন। সেখানে মানুষেরা আসেন, তারা দান করেন এবং মানুষের পাশে দাঁড়ান পেনশন দিয়ে। কালকেই ঝর্ণাদি জানালেন যে তার বাড়িতে 4 জন এসেছিল এই পেনশনের জন্যে। তাদের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। চন্দন সাধুকা, সারদা মিশন শিক্ষণ মন্দিরের প্রিন্সিপাল, এইখানে খোলা হয় পেরেন্টসদের হাত ধরে 2018-তে 15 আগস্ট। কাজ এগোতে থাকে, কোনো একটা সময় এসে দাঁড়িয়ে যায়, আবার একটা মিটিং হয়, আবার কাজ এগোতে থাকে। করোনার লকডাউন পিরিয়ডে চন্দনদা একটি প্রস্তাব রাখেন, আমরা কি এই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি না, শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে পারি না, যারা গভর্নমেন্ট গ্রান্ট পাবে না? সবাই হাত বাড়িয়ে দেয়। এগোতে থাকে একটা আইডিয়া যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল। ওয়েলকাম টু নিউজপেপার ব্যাংক। আজ 28 এপ্রিল 2020। লকডাউন না হলে আমি জানতে পারতাম না যে আমি ভারতবাসী। লকডাউন না হলে আমি জানতে পারতাম না যে আমার পাড়া কোনো কাজে লাগবে না। লকডাউন না হলে আমি জানতে পারতাম না যে আমার দেশ আমার কাজে লাগবে না। আবার উল্টো করে বলি, লকডাউন হয়েছে বলে আমি জানতে পারলাম আমার বন্ধু কারা। লকডাউন হয়েছে বলে আমি জানতে পারলাম আমাদের দেশটা কি। লকডাউন হয়েছে বলে জানতে পারলাম যে গভর্নমেন্টের উপরে বিশ্বাস না করে লাখ লাখ মানুষ সাইকেল চালিয়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। 1 মাস পর তাদেরকে গৃহহারা করে দেওয়া হচ্ছে। লকডাউন হলে বলে ভারতবর্ষের আসল চরিত্র উঠে এলো, এবং লকডাউন আছে বলে আমরা 30 তারিখের মিটিংটাও করব। কারণ আমরা যারা পারলাম না গান্ধী মেমোরিয়ালে পৌঁছতে লকডাউনের জন্য, আজকে আমরা অনলাইনে এক হলাম। সবাইকে সশ্রদ্ধ প্রণাম, এবং আপনাদের সবার পায়ের ধুলো মাথায় নিচ্ছে এই জন্যে যে মানুষই ভগবান। আশা করি 1 মাসে বুঝে গেছেন যে আপনার জোরটা কত, আপনার ব্যাংক ব্যালেন্সের জোর কত সেটা আমি জানি না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মাসে 30 টাকা দিলে সেই টাকাতে এসে যে পাড়াতে কি পরিবর্তন আনতে পারতো সেই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এক এক করে স্টেজে ডেকে নেব শ্রী অরুণ কুমার রাজকে, ডক্টর অরুণ কুমার রাজকে, ডক্টর PK মণ্ডলকে এবং প্রণব কুমার সেনকে ডেকে নেব, ঝর্ণাদিকে ডেকে নেব, রুমি লাহিড়িকে ডেকে নেব, চন্দন সাধুখাকে ডেকে নেব, সেই অগন্ত মানুষকে যাদের সঙ্গে আমি কথা বলে গেছি সমানে। হয়তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তবে আমি শুরু করতে চাই কয়েকটা নামের সঙ্গে একটা আইডিয়া দিয়ে। যেহেতু ভাবনামুখ একটা আইডিয়া, নিউজপেপার ব্যাংকিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেখানে আপনার ক্লাবে, আপনার পার্টি অফিসে, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বাড়িতেও খবরের কাগজ জমা করে পাড়ার লোককে এক করে, বাচ্চা থেকে এজের সবাইকে আমরা সেই ইকোনমি তৈরি করতে পারি যে ইকোনমির দ্বারা আমরা কারোর পাশে দাঁড়াতে পারব। দশরথ মাঝি একটা নাম,
দানা মাঝি একটা নাম, মনোরঞ্জন ব্যাপারী একটা নাম, ঝর্ণা মুখার্জি একটা নাম, অলকা মুখোপাধ্যায় একটা নাম, রুমি লাহিড়ী একটা নাম, পদ্মা সরকার একটা নাম, ডক্টর প্রতীক ঘোষ একটা নাম, এম কে কুঞ্জই একটা নাম, কাজী মাসুম আক্তার একটা নাম, মুন্না মাস্টার একটা নাম, যোগেশ প্রবীণ একটা নাম, ডক্টর পুরুষোত্তম দাদিচ একটা নাম। এতগুলো নাম, তার চেয়ে বেশি আমরা নাম জানি আমাদের দেশের প্রিজনে, জেলে কটা মানুষ রয়েছে এবং তাদের নাম কি। কারণ বড় বড় করে প্রচার করা হয়, জেলখানা তৈরি হয়েছে যাতে ক্রিমিনাল তৈরি হতে পারে এবং তাদেরকে আমাদের দেশ ফ্রি খাওয়াবে। তাহলে কি এই ডিমান্ডটা ৭২ বছরে উঠতে পারে না যে আমাদের দেশে যারা পদ্মশ্রী পাচ্ছেন, যারা দেশের হয়ে কাজ করছেন, তাদেরকে একটা জায়গায় রাখা হোক? নিউজ পেপার ব্যাংক থেকে আমার সবচেয়ে প্রথম প্রস্তাব, যদি আপনাদের কোনো জায়গা বা বাড়ি বা ঘর থাকে, সেখানে আমি চাই আমাদের দেশে বুদ্ধিদীপ্ত মানুষেরা যারা দেশের জন্য ভাবছেন, দেশের জন্য করছেন, তাদেরকে আমি এখানে রাখতে চাই। তাদেরকে খাওয়াবেন, পড়াবেন। আপনারা যারা ব্যাংকিং সিস্টেমটা শুরু করবেন, স্কুলে কলেজে পার্টি অফিস বা ক্লাবে, খবরের কাগজ জমা করে যে বিক্রি করে যে ফান্ড উঠবে, সেই ফান্ড ভারতের সেই মানুষদেরকে ফান্ডিং করবে যারা এইসব বাড়িতে এসে থাকবেন দিনের পর দিন, তাদের বুদ্ধি খরচা করবেন এবং তারাও প্রতিদিন ঘন্টা ৩-১-এর জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন যে আপনারা ব্যাংকিং সিস্টেম গড়ে তুলুন। এইভাবে ভারতবর্ষের সব ভালো মানুষকে ধরে একটা ভালো দেশ কেন গড়া যাবে না? কেন রিটায়ার্ড এসপি পুলিশের লোক নিয়ে, আর্মির লোক নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না, যাদের সৈন্যরা মারা গেছে এবং ওয়াইফরা বাজার বিক্রি করছেন, ভেজিটেবলস বিক্রি করছেন? নতুন আইডিয়াতে স্বাগত। এই সেন্টারগুলোর নাম আমরা রাখবো সেন্ট সেন্টার্স, যেখানে পৃথিবীর সেই মানুষেরা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন যেহেতু আমরা বিশ্বময় এক হয়ে গেছি, তাই শুধু ভারতের কথা বলছি না, আমি পুরো বিশ্বের কথা বলছি। সেন্ট সেন্টার্স পৃথিবী জুড়ে গড়ে উঠুক, যেখানে সায়েন্টিস্টদের মূর্তি বসানো হোক এবং ফান্ডিং করবে দেশের মানুষ। এই টাকায় 20% ইন্ডাস্ট্রি ফান্ডে চলে যাবে। যে ব্রাইট স্টুডেন্টরা কলেজে স্কুলে পড়ছেন, তারা বুদ্ধি খরচা করে কত মানুষকে চাকরি দেবেন, তারা পথ বার করবেন। সেই এন্টারপ্রেনাররা পথ দেখাবেন আমাদেরকে, যারা চাকরি দিতে চাইছেন। এখন ইকোনমিক স্লো ডাউন হবে না, ইকোনমি ফাস্ট পেসে এগোবে যদি বিশ্বাস করেন নিজের প্রতি। এইবার আমি ডেকে নেব ডক্টর প্রতীক ঘোষকে। সমগ্র বিশ্ব এখন কোভিড-19 নামে মারণ ভাইরাসের আক্রমণে আক্রান্ত। এখনো পর্যন্ত এই মারণ ভাইরাসের আক্রমণে সমগ্র বিশ্বের প্রায় ৩০ লাখেরও সংখ্যাধিক মানুষ আক্রান্ত, যাদের মধ্যে প্রায় ২ লাখের অধিক মানুষের প্রাণহানিও ঘটেছে। আবার ৯ লাখের অধিক মানুষ নিজেদের জীবনকে পুনরুদ্ধার করতেও সমর্থ হয়েছে এই মারণ ভাইরাসের ছোঁয়ায় আক্রান্ত হয়েও। বিশ্বের প্রায় ২০০-র অধিক দেশ আজ এই মারণ ভাইরাসের আক্রমণে জর্জরিত। আমাদের দেশ ভারতবর্ষ ক্রমশ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসের মারণ কামড়ে। এখনো পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৫,০০০-এর কাছাকাছি মানুষ এই অজানা রোগে আক্রান্ত এবং প্রায় ৭,০০০-এর মতো দেশবাসী জীবন কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে যাতে এই রোগ এক দেহ থেকে অপর দেহে খুব দ্রুত সংক্রামিত না হয়, তাই বাধ্য হয়েই সমগ্র দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের এই ভয়াবহ পরিস্থিতিকে ইতিমধ্যেই এপিডেমিক ও প্যান্ডেমিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। গৃহবন্দী জীবনদশা হয়তো প্রত্যেক মানুষের কাছেই অবাঞ্ছিত, কিন্তু নিজেদের স্বার্থে, সকল মানব জাতির স্বার্থে এই অজানা অচেনা ভাইরাসের সংক্রমণের শৃঙ্খলা লঙ্ঘন করতে বিকল্প কোনো নিরাপদের সন্ধান না পাওয়া পর্যন্ত হয়তো এটিই একমাত্র পথ, যা মনের বিরুদ্ধচারণ হলেও অবশ্যই স্বীকার্যনীয়। এইরকম একটি অভূতপূর্ব স্বাস্থ্য সংকট মোকাবিলাকালীন অবস্থায় আমাদের দেশ তথা সমগ্র বিশ্বের অপর একটি বিষয়ের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, তা হল অর্থনীতি। দ্রুত বিশ্বায়নের যুগে, এই যুগে আমরা এক জাতি অপর জাতির উপর নির্ভর না করে জীবন অতিবাহিত করা হয়তো কল্পনাই করতে পারি না। বিশ্বায়ন বলতে তো মূলত বিশ্বের অন্যান্য অর্থনীতির সাথে একটি দেশের অর্থনীতির সংহতকরণই বোঝায়। আজকের এই পরিস্থিতিতে এই রকম একটি মরণ ভাইরাসের দাপটে
যেখানে ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই সোশ্যাল ডিস্টেন্সিং কথাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, সেখানে প্রাণঘাতী এই নভেল করোনা ভাইরাসের বিলুপ্তির পর বিশ্বায়ন শব্দটির উপর কি প্রভাব আসতে চলেছে তা হয়তো এই মুহূর্তে অকল্পনীয় হলেও আগামী ভবিষ্যতের কাছে বাস্তব রূপেই প্রযোজ্য হবে। এই রকম একটি সংকটকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ও মানুষের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চিকিৎসক, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা যেভাবে নিজেদের জীবন ভাবনাকে বিপন্ন করে মানুষের পরিষেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন বর্তমান পরিস্থিতির আনুকূল্যতার জন্য, তেমনি পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক আপৎকালীন অবস্থায় বিশ্বায়নের উপর কুপ্রভাবকে প্রতিহত করতে হলে আমাদের সকলকেই এক মন্ত্রে, এক শপথে এগিয়ে চলতে হবে সার্বিক কল্যাণে। আর এই সংকটকালীন অবস্থাকে সম্পূর্ণ নির্মূল করবেন হয়তো, তাহলেই আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারব। তাই ভাবতে হবে সকলকেই আমাদের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী আমরা কে কিভাবে দায়িত্ব পালন করতে পারি। বর্তমান এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের দেশের অতীত ইতিহাস থেকেই শিক্ষা লাভ করতে পারি। আমরা এক্ষেত্রে স্মরণ করতে পারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাবনাকে, যা পরবর্তী সময়ে অনেকগুলি বিকল্প উপায়ের মধ্যে একটি অন্যতম বিকল্প হিসেবে প্রতিপন্ন হতে পারে। করোনা ভাইরাসের মহামারীর আলোকে মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের ধারণা অবশ্যই একটি বিকল্প উপায় হতে পারে। তিনি বলতেন যে ভারতের আত্মা তার গ্রামে বাস করে। গান্ধীজির কাছে গ্রামগুলোই ছিল সামাজিক সংগঠনের প্রাথমিক ইউনিট। তাই তিনি বিশ্বাস করতেন গ্রামগুলি তাদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তার ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া উচিত। আজ পুরো বিশ্ব মৌলিক পণ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের জন্য লড়াই করছে এবং খুব কম দেশেরই এই সরঞ্জাম মজুত রয়েছে। সৌভাগ্যবশত আমাদের দেশে পর্যাপ্ত সংখ্যক ওষুধ সংস্থাগুলি থাকায় উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করেছি। তবে কাঁচামালের জন্য আমাদের দেশ এখনো অন্য দেশের উপর নির্ভরশীল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ কিভাবে লড়াই করছে, বা চিকিৎসা সরঞ্জামের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অন্যান্য দেশের উপর নির্ভর করছে। বিশ্বের এই মহা সংকট একটি বিষয় মানব জাতিকে শিখিয়েছে যে প্রতিটি দেশকেই নিজেদের বাঁচার জন্য অবশ্যই সর্বপ্রকার মৌলিক সুযোগ সুবিধার অধিকারী হতে হবে। তাই স্থানীয় স্তরে স্বনির্ভরতার উপর জোর দেওয়ার গুরুত্ব বিষয়েও গান্ধীজির নীতি আগামী ভবিষ্যতে অত্যন্ত প্রাসঙ্গিক হতে চলেছে। যেখানে বর্তমানে বিশ্বায়নের সাথে সাথে আউটসোর্সিং ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ের মূল নীতিতে পরিণত হয়েছে, সেখানে এই মহামারীর বিনাশকালের পরবর্তী সময়ে অনেকগুলি আনুমানিক কঠিন চ্যালেঞ্জের পাশে এই ধারণাটি হয়তো আবারও পুনরায় পরীক্ষা করা হবে। দেশের আপৎকালীন সময়ে এমনই পরীক্ষামূলক কাজে সামিল হতে গান্ধীজির আদর্শ মতে গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুর ও ভাবনামুখ যৌথ উদ্যোগে প্রয়াসী হয়েছে নিউজ পেপার ব্যাংক তৈরি করবার একটি পরিকল্পনা। পূর্ব ঘোষণা অনুযায়ী যার সূচনার দিন ধার্য করা হয়েছিল 30শে এপ্রিল 2020, কিন্তু নোভেল করোনা ভাইরাসের মহামারীর দাপটে সমগ্র দেশের লকডাউন অবস্থায় গান্ধী মিউজিয়াম ও ভাবনামুখের যৌথ সিদ্ধান্তে আমরা প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মাধ্যমে সূচনা করলাম আমাদের এই যাত্রা। শুভ সূচনা লগ্নে আমরা প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাই প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানে অব্যবহৃত ও পুরনো খবরের কাগজ একত্রিত করে গড়ে তুলুন একটি নিউজ পেপার ব্যাংক, যার সঞ্চিত অর্থের সাহায্যে একটি বৃহত্তর ব্যাংক পরিষেবাকে সক্রিয় করে তুলুন এবং সেই পরিষেবা প্রদত্ত অর্থের মাধ্যমে আগামী দিনে দেশের আর্থিক সংকটকালে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে গড়ে ওঠা নিউজ পেপার ব্যাংকের পরিষেবার মাধ্যমে প্রতিটি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রী হয়ে উঠুক আগামী দিনে আমাদের দেশের এক একজন সুনাগরিক।
ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় ও ভাবনামুখের যৌথ উদ্যোগে প্রযুক্তিভাবে নিউজ পেপার ব্যাংক ভাবনামূলক অনুষ্ঠানটির আজ শুভ সূচনা হলেও আগামী দিনে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার সংগ্রহালয়ের প্রেক্ষাগৃহে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়ে অনুষ্ঠিত হবে সম্মেলন। আর আমাদের আমন্ত্রণমূলক যোগাযোগ ও আপনাদের সার্বিক উপস্থিতি এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করবে এবং আগামী দিনে ভারতবর্ষের প্রতিটি কোণে ভারতবর্ষকে বিশ্বায়নের পথে অগ্রগামী করে তুলতে নিউজ পেপার ব্যাংকের অবদানে দেশের ছাত্র সমাজই হয়ে উঠবে এক অনুগত সৈনিক ও সুনাগরিক। এই আশাই হয়ে উঠুক আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল মন্ত্র। আগামী দিনে নোভেল করোনা ভাইরাসের মহামারীর বিনাশ হোক এবং সমগ্র বিশ্ব আরো সচেতন ও রক্ষণশীল হবে, এই আশাই আমরা রাখি। হোক তাই আসুন হাতে হাত মিলিয়ে একসাথে বলি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। ভাবনামুখ হয়ে উঠতে পারলো কি করে? সব মানুষেরই একটা রাইজ থাকে, একটা পতন থাকে। 2012 থেকে 2016 হেলথ কার্ডসের রাইজ দেখেছে এবং তার পতনটি দেখেছে একমাত্র পলিউশন সেন্টারের জন্য। তখন একজন বন্ধু হয়, সে আমার জীবনের সেই পার্টটুকুও দেখেছে যখন সেখানে 9 জন কাজ করে এবং তার পরের পার্টটুকু দেখেছে যখন একটা মানুষও পাশে নেই। এই সময় অনেকে ছেড়ে চলে যায়, সেটাই স্বাভাবিক, সেটাই আমাদের দেশেরও নীতি, মানুষদেরও নীতি, আমাদের নিয়মেরও নীতি, মায়াবাদ সেটাকেই বলে। কিন্তু সবাই ছেড়ে চলে যায় না। আবার সেই বলি যে শূন্যের আগে 1 বসাবেন না শূন্যের পরে 1 বসাবেন, সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। এবার সেই মানুষটিকে শুনে নিন যিনি বারবার করে বললেন যে নরেশ তুমি যাই করো না কেন এই পথটিকে ছাড়বে না। সাকসেস আসবে কি আসবে না সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, আমারও নেই, কিন্তু যদি আসে তাহলে এই পথেই আসবে। প্রণব কুমার সেন। নমস্কার। কদিন পর ছুটি ছিল সরস্বতী পুজোর জন্য, তো সেই ছুটিটা উপভোগ করতে ব্যারাকপুরে এসেছিলাম বেড়াতে এমনি, কিন্তু হঠাৎ বেড়াতে গান্ধী সংগ্রহশালায় এসে পৌঁছে গিয়ে ভেতরে এসে এত সুন্দর সুন্দর জিনিস এবং নানা রকমের সংগ্রহশালায় দেখলাম এবং আরও যা হলো সেটা মানে একটা অবিস্মরণীয় জিনিস। তো সেখান থেকে ভাবনামুখের নরেশ জৈন এসেছিল আমার সাথে, তো সে এসে এখানটাতে একটা দারুণ আইডিয়া মানে শেয়ার করলেন ওখানকার যে ডিরেক্টর কিনাম ডক্টর প্রতীক ঘোষের সাথে, এবং একটা মনে হচ্ছে যেন একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। হ্যাঁ, অপূর্ব, মানে তার ব্যবহারও খুব সুন্দর এবং আমাদের যেমন করে বোঝালেন সমস্ত কিছু গান্ধীজির সম্বন্ধে, এবং এই সংগ্রহশালায় এত সুন্দর সুন্দর সব জিনিস সংগ্রহ করে রাখা আছে সেই সব আমরা দেখলাম। দেখার পরেও একটা জিনিস হলো যে এখান থেকে ভাবনামুখের একটা প্রোগ্রাম যেটা নিউজ পেপার ব্যাংক, হ্যাঁ, সেই নিউজ পেপার ব্যাংকটা খোলা যেতে পারে এবং ছাত্ররা, টিচাররা সবাই এসে একসঙ্গে এটাকে শেয়ার করবে এবং নানা রকমভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর তারা এই ছাত্র ছাড়া তো আর, এই যুব সম্প্রদায় ছাড়া তো আর ভারতবর্ষ বা পৃথিবী এগিয়ে যেতে পারে না, ওরাই এগিয়ে নিয়ে যাবে। আর এখানে দৃশ্য এবং গঙ্গার ধারের এত মনোরম পরিবেশ, একমাত্র এই জায়গাটাই হতে পারে আদর্শ জায়গা। একদম একদম। এই জন্য খুব ভালো লাগলো আমার এইখানটাতে এসে। আজকের দিনটা মানে অবিস্মরণীয় হয়ে থাকবে, শুধু এই জন্য নয়, একটা সুন্দর দিন ভাবনামুখকে উপহার দেওয়ার জন্য। ঠিক ঠিক ঠিক। হাজার কণ্ঠে গাইছে গান, মাঠের সামনে সবাই দাঁড়াচ্ছে একের পর এক, একটি মানুষ ঘুরে বেড়াচ্ছেন হাতে মাইক্রোফোন নিয়ে। তিনি সবাইকে ঠিকঠাকভাবে জায়গা দাঁড় করিয়ে দিলেন। সামনে এত বড় জনতা, তাদেরকে বুঝিয়ে দিলেন সামনে কি হতে যাচ্ছে, কারণ এত বড় অনুষ্ঠান দেখার জন্য শ্রীরামপুরে আমি ভাবছি শ্রীরামপুরের মধ্যে এত ক্যালিবার নিয়ে আছেন এবং এত বড় একটা কাজকে সঞ্চালনা করছেন, ঠিক সময়ের মতন তাকে চেনা হয়ে গেল। চেনা কিভাবে হলো? চেনা হলো কাজের মাধ্যমে। নিউজ পেপার ব্যাংকেরই তিনি সদস্য ছিলেন এবং আস্তে আস্তে তার অন্য গুণগুলো সামনে আসতে থাকলো। তার সঙ্গে যেটা বড় জিনিস দেখা যায় বহু মানুষের মধ্যে, প্রথমবার বোঝা যায় না যে আকাশটা কত বড়। কাজ করতে 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 জানা গেল যে তিনি সায়েন্স টিচার বা
কলেজে একটি জিনিস পড়ান সেটা আলাদা কথা, সেটা তো অনেকেই পড়ান। তার মধ্যে যে আলাদা জিনিস সেইটাকে নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে রাজাবাজারের মতন বস্তি অঞ্চলের ভেতরে গিয়েও তিনি কাজ করেন। এনএসএস এর প্রজেক্টকে এক্সিকিউট করা তো অত সহজ কাজ নয়। তার সঙ্গে আবার কলেজের ছাত্রীরাও তার সঙ্গে নেমে পড়েছিলেন। এই যে যুদ্ধটা, এই যে লড়াইটা, এইটাই তো স্পার্ক বলে, যেটা 100 কোটির মধ্যে মাত্র কয়েকজনের ভেতরে পাওয়া যায়। আমরা খালি বারবার করে বলি 130 কোটি 130 কোটি, একজন প্রাইম মিনিস্টারও গর্বিতভাবে বলেন 130 কোটি, কিন্তু কাজের সময় বোঝা যায় 130 কোটি একটি সংখ্যা, তার চেয়ে অনেক বড় সংখ্যা হচ্ছে এক, তার পিঠে একটা শূন্য বা তার পিঠে ম্যাক্সিমাম একটা শূন্য। আমি 100 জনের কথা বলছি। এদেরকে খুঁজে বার করার দায়িত্বই হচ্ছে ভাবনামুখের ও নিউজ পেপার ব্যাংকের। তারই একজন অলোকাদিকে এবার শুনুন। ভাবনামুখের ভাবনাকে স্যালুট জানিয়ে আজ কিছু কথা বলবো। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে তা প্রয়োগ করে ভবিষ্যতের দিকে আমাদের এগোতে হবে। আমরা মানব জাতি আস্তে আস্তে সভ্যতার আলোকে যখন আলোকিত হতে থাকলাম, তখন থেকেই আমাদের চাওয়া আর পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমাগত বাড়তে লাগলো। প্রকৃতির কোলে জন্ম আমাদের। প্রকৃতির আর 5টা উদ্ভিদ আর প্রাণীর সঙ্গে মিলেমিশে থাকাটা যেখানে অবশ্যম্ভাবী, সেখানে আমরা এই মানব জাতি নিজেদের প্রাধান্য বিস্তার করার খেলায় মেতে উঠলাম। তার ফল বেশ কিছুদিন আগে থেকেই আমরা পেতে শুরু করেছিলাম, কিন্তু এই 2020 সালে ছোট্ট একটা মারণ ভাইরাস চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে কি ভয়ঙ্কর পরিস্থিতি প্রকৃতিতে আমরা তৈরি করেছি। প্রতিটি মুহূর্তে আমরা মৃত্যু ভয়ে কাঁপছি আর ভাবছি কি হবে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য। তবে একটা কথা আছে, এই মারণ ভাইরাস এটাও শিখিয়ে দিল যে আমাদের কতগুলো সু অভ্যাস তৈরি করতে হবে। আমরা সেই অভ্যাসগুলো আপাতত তৈরি করে ফেলেছি এবং ছোট ছোট শিশুদের মধ্যেও সেই সু অভ্যাস মজ্জাগত করাতে পেরেছি। আসুন আমরা সবাই আগামী দিনে সুন্দর মূল্যবোধ নিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ি। হার আমরা মানিনি, হার আমরা মানব না। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, মৃত্যু কারো জন্য বসে থাকে না, কথাটা ঠিক নয়। মাঝে মধ্যেই তাকে অপেক্ষা করতে হয়। সে জানে শেষ পর্যন্ত তারই জিত, কিন্তু ছোটখাটো হার মানুষের অদম্য ইচ্ছা শক্তির কাছে তাকে মেনে নিতে হয়। মানুষ জানে সে অমর নয়, তবু সে কবিতা লেখে, গান গায়, ছবি আঁকে। মৃত্যু তখন তার শিয়রের কাছে বসে ক্রমেই নিজের ধৈর্য আর সাহস হারিয়ে ফেলে। মৃত্যু, তুমি সহিষ্ণুতা শেখো, আমাদেরও প্রস্তুত হতে দাও, আমাদের অনুভব করতে দাও তোমার শীতল হাতের স্পর্শ কোনো ভয়ের গল্প নয়। যেদিন তোমাকে সামনে রেখে শুরু হবে আমাদের অনির্দেশ যাত্রা, যেন আমরা মুক্ত কণ্ঠে আমাদের আপনজনদের কাছে বলতে পারি, উনি অনতিক্রম্য, কিন্তু আমরাও খেলায় হার মানিনি। এরপরে আসছেন ঝর্ণা মুখার্জি। মা, এই শব্দটা শুনতে কত ভালো লাগে, কিন্তু আমরা জানি, আপনারাও জানেন, 72 বছর ধরে দেশের জনগণ জানেন, নেতারা জানেন, নেত্রীরা জানেন যে পার্লামেন্টে একটা রিজার্ভেশন চাওয়া হয়েছিল, সেটাও পাওয়া যায়নি। মোটামুটি চারিদিকে দিশেহারা, আর করোনার পরে তো জানি না আর কি কি হচ্ছে।
কিন্তু ঝর্ণা মুখার্জি চুপচাপ বসে থাকেননি। সাহিত্য যেমন করেছেন, গল্প পাঠ যেমন করেছেন, কবিতা পাঠ যেমন করেছেন, তার সঙ্গে আরেকটা লড়াইও করে যাচ্ছে। সেটা হচ্ছে নিউজ পেপার ব্যাংকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে পারছেন। এই বলতে পারাটার মধ্যেই যে সাহসটা আছে, সেটাই হচ্ছে 100 বছর পরে হয়তো লক্ষ লক্ষ মায়েদেরকে দাঁড় করিয়ে দিতে পারে। আমি হয়তো এই জন্যই বলছি, কারণ সম্ভাবনাই থাকে যুগে যুগে। সেটা হতে পারে একমাত্র বিশ্বাসের দ্বারা। মানুষ বিশ্বাস থাকে বলে খুন করতে যায়, মানুষ বিশ্বাস থাকে বলে টেরোরিজম করে, মানুষের বিশ্বাস থাকে বলে মন্দিরে গিয়ে সে কীর্তন করে, মানুষের বিশ্বাস থাকে তাই সে মৃত্যুর অপেক্ষা করে, মানুষের বিশ্বাস নেই বলে সে করে উঠতে পারে না। আমাদের দেশে টন 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 গুচ্ছের ব্রিলিয়েন্ট লোকেরা এইভাবে হারিয়ে যায়, কারণ তার বাড়ির লোকে বিশ্বাস করে না, তার পাশের লোকে বিশ্বাস করে না, তার দেশের লোকে তো করেই না। এই অবস্থাতে দাঁড়িয়ে ঝর্ণা মুখার্জি যে কাজটা করছেন তার মুখেই শোনা। নমস্কার, আমি ঝর্ণা মুখার্জি দুর্গাপুরের সংগঠন ভাবনামুখীর ভাবনা থেকে বলছি। বর্তমানে এমন এক ভয়ঙ্কর অবস্থা মধ্য দিয়ে আমরা চলছি, সকলেই ঘরে বসে। নরেশ জৈনের হাত ধরে ক্ষুদ্র আন্দোলন ছড়িয়ে পড়ুক গ্রামে বস্তিতে। এই মুহূর্তে আমরা ঘরে বসেও সাধ্যমতো কাজ করে চলেছি, পেনশন দিচ্ছি, চাল দিয়ে খাদ্য দিয়েও সাহায্য করছি। ছেলে মেয়েদের সাহায্য করার পাশাপাশি বেকার যুবক যুবতীদের জন্য ভাবনা চিন্তা করছি, হয়তো আগামী দিনে করা সম্ভব হবে। সবার কাছে আমাদের দাবি, খবরের কাগজ দিয়ে একটু সাহায্য করুন। যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা নগদ টাকা দিয়ে দিচ্ছেন। এই কমাসে অনেকে নানান বুদ্ধি দিয়েও সাহায্য করেছেন। ভাবনা চিন্তায় রেখেছি কিছু কাজ, লকডাউনে সেগুলো এখন বন্ধ। পেপার ব্যাংক খোলা হয়েছে, মানুষকে একত্রিত করছি, সকলের সহযোগিতা আমরা এগিয়ে যাব আশা করি। বেকারদের সামান্য সাহায্য করতে পারবো। মেয়েরা যারা আমাদের এই সংগঠনে আসছেন তাদের হাতেও কিছু তুলে দিতে পারবো। এই সংগঠন নরেশ জৈন এসে গড়ে দিয়ে গেছেন। আমাদের আবেদন মায়েদের কাছে, আপনারা এগিয়ে এসে আমাদের হাত ধরুন। এই সাথে পাশে থাকুন বাবা ও ভাইরা। পেপার ব্যাংক তৈরি হোক কাগজের বিনিময়ে। পেপার দিলে মানুষকে সাহায্য করা একটু বেশি যায়। নরেশবাবুর এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক। এতদিন আমরা বিচ্ছিন্ন ছিলাম, এই মহামারী চিনিয়ে দিল। এখন একত্রিত হবার সময় এসেছে। যারা চার দেওয়ালের মাঝে থাকতেন সে ঘরগুলোও এখন বন্ধ। পুণ্যার্থীদের ভিড়ও কমে গেছে। আমাদের এই সংগঠনের যারা পরিচালনা করছেন সেই সভাপতি সুমনা চক্রবর্তী ও সম্পাদক গৌরী চক্রবর্তীকে অভিনন্দন জানাই। আশা করি আমরা এগোবো মানুষের পাশে, মানুষের সাথে। শেষ করার আগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলি, বাস্তব ভাবনা বলে দেয় এগুলো সম্ভব যদি প্রতিবেশী এগিয়ে আসেন। বন্ধু চলো পৃথিবীর পথে, দুলিময় বাতাসে সূর্য ফেরাতে হলে থাকো তুমি আমাদের সাথে। ভাবনা মুখের ভাবনা ছড়িয়ে পড়ুক, আমরাও পায়ে পায়ে এগিয়ে চলি সন্তানদের নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এইবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মেহবুব আলম, গড়িয়াতে থাকেন, সিনিয়র ম্যানেজার। দেখা যাক উনি কি বলছেন আমাদের এই সোশ্যাল ক্যাপিটাল নিয়ে। ধন্যবাদ। নমস্কার, আমি মেহবুব আলম, গড়িয়ায় থাকি। আমি একটা মাল্টিনেশনাল কোম্পানির সিনিয়র ম্যানেজার পদে কর্মরত।
রিসেন্টলি মিসেস অলোকা মুখোপাধ্যায় আমাকে ভাবনা মুখের কথা শেয়ার করেন। আমি ভীষণভাবে আপ্লুত যে ভাবনা মুখ যে মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে, তাই সবার প্রথমে আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এই ভাবনা মুখকে এগিয়ে নিয়ে চলেছেন। পৃথিবীকে সুন্দর করে তোলা, একটা নতুন পৃথিবী গড়ে তোলা, একটা নতুন দেশ গড়ে তোলা, এর জন্য আমি মনে করি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হলো একটা সুন্দর হৃদয়, যে হৃদয়টা নিয়ে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আরেকটা হলো নতুন প্রজন্মকে গড়ে তোলা। এই নতুন প্রজন্মের মধ্যে অনেক দরিদ্র ট্যালেন্ট রয়েছে যারা হয়তো অর্থনৈতিক কারণে এগিয়ে যেতে পারে না। তাই আমরা যদি সেই সমস্ত ট্যালেন্টগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, কে জানে হয়তো ভবিষ্যতে এই করোনার মহামারীর ওষুধ তারাই তৈরি করবে। হয়তো এমনই হয়েছে যে সমস্ত ট্যালেন্টগুলো আমরা হারিয়ে ফেলেছি, আজকে তাদের যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতাম তাহলে হয়তো আজকে মহামারী করোনার ওষুধ তারাই তৈরি করে দিত। তাই এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা একটা সুন্দর হৃদয় নিয়ে আমরা যদি এগিয়ে আসি, নতুন পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখি, নিশ্চয়ই আমরা নতুন পৃথিবী গড়ে তুলতে পারব। রবীন্দ্রনাথের সেই গানটির কথা মনে পড়ে গেল, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। তাই একটা নতুন আলো, নতুন পৃথিবী, নতুন দেশ আমরা তৈরি করতেই পারি যদি আমরা সকলে মিলে একত্রে এগিয়ে আসি। তাই এই ভাবনা মুখ একটা বড় উদ্যোগ নিয়ে চলেছে এবং আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। ভাবনা মুখ কথাটার মধ্যেই একটা ভবিষ্যতের আলো ফুটে ওঠে। তাই আমি মনে প্রাণে চাই যে এই ভাবনা মুখের হাত ধরে আমরা একটা নতুন পৃথিবী গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখন লকডাউনে আমরা সবাই ঘরে বন্দি, তাই ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ঘরে থাকবেন। ধন্যবাদ। আমি জানি 1 ঘন্টা বললে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু এখন তো আমরা বাড়িতে আছি, আমরা তো পুরো পৃথিবী নিয়ে ভাবছি এবং ভাবছি পোস্ট করোনা আমাদের পৃথিবী কেমন হবে। দেশের জনগণ কি উঠে দাঁড়াতে পারবে? দেশের জনগণ কি সেই কথা বলতে পারবে যে কথার জন্য আমরা 127 বছর ধরে অপেক্ষা করেছিলাম, যে কথা বিবেকানন্দ বলেছিলেন, চামার ভারতবাসী আমার ভাই, অমুক ভারতবাসী আমার ভাই, টোটো ভারতবাসী আমার ভাই, অটো ভারতবাসী আমার ভাই? আমরা তো পারলাম না। বারবার ইউথরা প্রমাণ করলো তারা প্রতিবাদ করতে পারে, তারা গড়তে পারে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্রফেসরের বক্তব্য কতটা মানে রাখে। আপনার জীবনের 1টা ঘন্টা আমাদেরকে দিন, নেক্সট 1000 বছর আমাদেরই হবে, কারণ সাধারণ মানুষেরা উঠে দাঁড়াচ্ছে। আমরা এবার শুনে নেব জাগুরি রয় চৌধুরীকে, তারপরে শুনে নেব জয়দীপ মুখার্জিকে। নমস্কার, আমি জাগরি রায়চৌধুরী। আমি আইআইটি দিল্লিতে ফিজিক্স ডিপার্টমেন্টে গবেষণার ছাত্রী। প্রথমেই ভাবনা মুখকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পদক্ষেপের জন্য। বর্তমানে আমাদের পৃথিবী দুরারোগ্য ব্যাধির মধ্যে দিয়ে যাচ্ছে, তার দ্রুত আরোগ্য কামনা করি। আগামীর পৃথিবী, ভবিষ্যতের পৃথিবী বলতে আমি সেই পৃথিবীর কথাই বুঝি যেখানে সুনীল আকাশে জ্যামিতি বানিয়ে পাক খায় পাখির দল, সবুজ বনভূমিতে খেলে বেড়ায় হরিণ শিশু, আর অন্যদিকে বিজ্ঞানের আশীর্বাদকে মাথায় রেখে দুর্নিবার গতিতে এগিয়ে চলে মানব জীবনের জয়যাত্রা। আগামীর পৃথিবী বলতে আমি সেই পৃথিবীকেই বুঝি যেখানে কোনো দাঙ্গা নেই, রক্তপাত নেই, হিংসা নেই, নারী পুরুষে ভেদ নেই, জাতের নামে বজ্জাতি নেই।
শুনতে অলীক কল্পনা মনে হলেও এমন পৃথিবী গড়ে তোলা কিন্তু নিতান্তই অসম্ভব নয়। যদি আমরা তুচ্ছ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি, চিন্তার প্রসারতা আনতে পারি, চাহিদাকে সীমিত করতে পারি, জীবনে শৃঙ্খলা বোধ আনতে পারি, তাহলে সুদিন কিন্তু কাছেই। আর যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ইঁদুর দৌড়ে ঠেলে না দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলি, যদি তাদের মনে যুক্তিবোধের আলো জ্বালিয়ে তুলি, তাদের পরিচিত করি মহামানবদের জীবনীর সাথে, তাদের সুকুমার বৃত্তিগুলোকে গড়ে তুলি, তাহলে তাদের হাত ধরেই একদিন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই পৃথিবী পৌঁছে যাবে আলোর অভিমুখে, পৌঁছে যাবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার। নমস্কার, আমি জয়জিৎ মুখার্জি আইআইটি দিল্লি থেকে পিএইচডি করছি। আগামীকালে পৃথিবীকে কিভাবে দেখতে চাই সেই বিষয়ে আমি দুটো বক্তব্য রাখতে চাই। প্রথম হচ্ছে জৈব বর্জ্য অথবা অর্গ্যানিক ওয়েস্ট, যেটা আমাদের বাড়িতে বা আমাদের সকলের বাড়িতে দৈনন্দিন কালে তৈরি হচ্ছে। খাবার রান্না করার সময় শাকসবজি, ফলের খোসা, পাতা ইত্যাদি, এবং খাবার হয়ে যাওয়ার পর যেসব অবশিষ্ট অংশ এবং যেসব খাবার নষ্ট যায় সেটা দিয়ে আমরা সার তৈরি করতে পারি, আমরা সকলেই জানি। এবং এই সার আমরা এখন মাটিতে মেশাই গাছপালার জন্য, সেটা খুব উপকারী এবং লাভবান। এই ছোট্ট আইডিয়াটা আমরা যদি এভাবে কাজে লাগাই, আমরা সকলেই জানি ফ্ল্যাট কালচার খুব বেড়ে উঠেছে ভারতবর্ষ, কলকাতা, বাংলায় সব জায়গায় ওনারশিপ ফ্ল্যাট এবং কমপ্লেক্স তৈরি হচ্ছে। এবং এই সব কমপ্লেক্সের মধ্যে এটা বাধ্যতামূলক হয়ে গেছে একটা সবুজ জমি রাখতেই হবে যেখানে গাছপালা আছে। সেই গাছপালা জমি বা সবুজ জমিতে আমরা যদি এই সার আমরা যদি মেশাতে পারি, তাহলে সেটা খুব লাভবান হবে। আমাদের বাড়িতে যেসব সার, যেসব জৈব বর্জ্য তৈরি হচ্ছে এত এত সংখ্যায়, সেটা ওই মিউনিসিপ্যালিটির ভ্যানে না গিয়ে সেটা আমরা আমাদের এই সবুজ জমির মধ্যে বা যারা বাড়িতে থাকে তাদের আশেপাশে যেসব জমি আছে সেখানে যদি রেখে দিতে পারে, সেখানে যদি মাটিতে মিশিয়ে দিতে পারে, তাহলে সেটা খালি দূষণই প্রতিরোধ করছে না, তার সাথে সাথে এইসব গাছপালাদের বেড়ে ওঠার জন্য তাদের খুব উপকার করছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা জল সঞ্চয় করার জন্য যেটা আমরা কাজ করতে পারি। আমরা জানি এই মুহূর্তে পানীয় জল বা স্বচ্ছ জল যেটা আমরা পান করতে পারি সেটা নিয়ে একটা খুব সংকট অনেক জায়গায় এসে গেছে বা আসতে চলেছে। চেন্নাই, ভোপালে অলরেডি এসে গেছে, দিল্লিতে আসতে চলেছে, এবং অনেক অনেক জায়গায় আমরা জানি যে পানীয় জলের লেভেল অনেক কমে যাচ্ছে। তো জল সঞ্চয় করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা যে জল ব্যবহার করি, আমরা আমাদের শাকসবজি ধোয়ার জন্য বা বাসন টাসন ধোয়ার জন্য, খালি ধোয়ার জন্য, যেখানে আমরা সাবান ব্যবহার করছি না, বা আমরা মুখ হাত পা ধোয়ার জন্য, সেই জলটা শেষমেশ চলে যাচ্ছে ড্রেনের ভেতর। সেই জলটাকে আমরা যদি আমাদের বাথরুমের ফ্লাশে ইউজ করি, যেখানে সাবান নেই, তাহলে আমরা অনেকটা জল আমরা সঞ্চয় করতে পারি। আমরা জানি যে একবার ফ্লাশ করতে অন্ততপক্ষে 4 থেকে 5 লিটার জল নষ্ট হয়। তো এই জলটাকে আমরা যদি সেইভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা ভাবে আমরা জল সঞ্চয় করতে পারি। তো এই আমার ছিল 2 বক্তব্য যেটা আমি রাখতে চেয়েছিলাম। ধন্যবাদ। শুভ জোয়ারদার, বঙ্গপুতুলের প্রতিষ্ঠাতা, তার সম্বন্ধে কি বলবো। তিনি এই বয়স মানে 70 ক্রস করে গেছেন, কিন্তু একদম যুদ্ধের মতো প্রতিবাদ করতে থাকেন সব জায়গায়। সত্যের নিষ্ঠা আছে, কাজ করার প্রচেষ্টা আছে, এবং আমার মনে হয় যে তিনি সারা জীবন এই কাজের মধ্যেই থাকবেন, যে আমি প্রতিবাদ করি একটি ভালো দেশ গড়ার জন্যে। তাই তো মানুষের হওয়া দরকার ছিল। আমাদের সবারই বয়স হয়ে গেছে, দেশের বয়স তো হাজার হাজার বছর হয়ে গেছে। এমন একটা সময় আমরা একে অন্যের পাশে দাঁড়াতে না পেরে একে অন্যের ভুল ধরছি, সেটাও বলা বাহুল্য। কিন্তু এমন একটা সিস্টেম তো গড়ে উঠবে, যে সিস্টেমে, যে প্ল্যাটফর্মে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এসে বলতে পারবে যে হ্যাঁ, আমাদেরও বলার কিছু ছিল, আমাদেরও করার কিছু ছিল, আমাদেরও শেয়ার করার কিছু ছিল, এবং আমরাও দেশের জন্য করতে পারি ভোট দেওয়া ছাড়া। প্রত্যেক মাসে তো আমরা খবর কাগজটা জমা দিতে পারতাম,
পাড়ার লোকেদেরকে এক করতে পারতাম ও ছোট ছোট ব্যাপারে আমরা আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতাম। কেন পারলাম না এই প্রশ্নটা করি না, তার কারণ হচ্ছে কেউ তো আমাকে জিজ্ঞেস করেনি আপনি কি কি করেন দেশের জন্যে। কোনো মাকে তো প্রশ্ন করা হয়নি আপনি দেশের জন্য কি করেন। ছেলে মেয়েদের জন্য তো অনেক করলেন, তারা তো বড় হয়ে নিজের লাইফে চলে যাবে, আপনি তো একা বাড়িতে বসে থাকবেন। কোনো বাবাকে জিজ্ঞেস করা হয়নি দাদা আপনি এত খাটলেন, এত আড্ডা মারলেন, এত ক্লাব করলেন, এত সিগারেট খেলেন, এত মদ খেলেন, এত সাইকেল চালালেন, সারা জীবন অন্যকে নিয়ে আলোচনা করলেন, কোথায় আপনার ছেলের জন্যে মেয়ের জন্যে একটা ইন্ডাস্ট্রি খুললেন না তো আরও বাবাদেরকে ধরে? তাদেরকে তো কানে হাত দিয়ে বলতে পারলেন না যে আমরা দাঁড়াই একে অন্যের পাশে, আয় রে বাবা মাসে 30 টাকা তো আমরা দিতে পারি। আজকে মহামারীর সময় কি মনে পড়ছে যে আমাদের এক হওয়া দরকার? আমাদের দেশের প্রাইম মিনিস্টারও তো বলছেন একে অন্যের পাশে দাঁড়ান, কারণ তিনি বুঝতে পেরেছেন 130 কোটিকে এইভাবে অ্যাড দিয়ে এক করা যায় না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু ভিডিও প্রচার করে মুসলিম হিন্দু করে করা যায় না। আমরা শুভ জোয়ারদার ছোট বক্তব্য শুনে নেব এবার। নমস্কার, আমি শুভ জোয়ারদার, বঙ্গপুতুলের পরিচালক। আমি নিজেকে একজন সমাজকর্মী বলতে ভালোবাসি। আমার মনে হয় বিশ্বাসযোগ্যতাই এই পৃথিবীতে সবথেকে ইম্পর্টেন্ট শব্দ। হ্যাঁ, আমার বন্ধু, আমার কনিষ্ঠ এবং ঘনিষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী নরেশ জৈন একটা অনুরোধ পাঠিয়েছে যে তাদের একটা সংগঠন বা একটা প্রজেক্ট সম্বন্ধে আমাকে কিছু বলতে। তো আমি বলবো যে এমন এমন জায়গা থেকে কিছু কিছু অনুরোধ আসে যেগুলো বিশ্বাসযোগ্যতার কারণে দ্বিতীয়বার আর প্রশ্ন করা হয় না, করা দরকার হয় না যে কেন কেন বলবো তার সম্বন্ধে। তো নরেশ পাঠিয়েছে যখন আমি কথা বলতে চাই যে এদের এই কাজটা আমি সমর্থন করি। মহিলাদের নিয়ে নিউজপেপার ব্যাংক নিয়ে 5 জনকে এক করার লক্ষ্যে, সমাজকর্মের কিছু উন্নতিকরণের লক্ষ্যে নরেশরা এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করছে। তাদের সঙ্গে আমি নিজেও আছি। মহিলাদের ক্ষমতায়ন ব্যাপারে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের কাজ করে চলেছে। তবে আমি তো নিজে পুতুল নাটক করি, তো সব রকমের সব কাজের সঙ্গে তো সরাসরি থাকতে পারি না, কিন্তু সমর্থন করি, পাশে আছি। আপনারা থাকুন। নরেশ তার বোধ, বুদ্ধি এবং তার যন্ত্রপাতি নিয়ে মানুষের পাশে থাকুক, মানুষের কল্যাণ করুক। আমিও তাদের সঙ্গে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। যখন সিনেমা দেখতাম যে হিরোরা গান নিয়ে ঠাক 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 করে মেরে দিচ্ছে, পরের সিনেমায় দেখি আবার টেররিস্ট, আবার হিরো, আমি ভাবতাম কোনো একটা সিনেমার পর নিশ্চয়ই দেশে শান্তি আসবে। দেখলাম ওই 6 অ্যাপ, 5 অ্যাপ, 7 র্যাক করেও কোনো দেশে শান্তি আসেনি। শান্তিটা কি করে আসবে সেটা নিয়ে ভাবনামুখের লড়াই ছিল যে ছাত্ররা উঠে দাঁড়াবে, ছাত্ররা প্রবলেম সলভ করবে। আজকে এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে ডক্টর প্রতীক ঘোষ যেভাবে আমাদেরকে সাহায্য করলেন, মাসে একটা দিন যারা নিউজপেপার ব্যাংক খুলে চালাবেন তারা এইখানে এসে বক্তব্য রাখবেন, স্টুডেন্টরা কিভাবে তারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এতদিন বড় বড় নেতাদের শুনেছি, এবার স্কুল স্টুডেন্টদের শুনবো যে তারা স্কুলে কলেজে খবর কাগজ জমা করে বিক্রি করে যে ফান্ড তুলেছিলেন সেই ফান্ডকে ব্যবহার করে দেশের উন্নতির কাজে কীভাবে লাগালেন। ভাবনামুখ ভাবায়, পথও দেখায়। খুব ভালো লাগছে 56 বছর বয়সে এসে বলতে, কোনো গান নয়, কোনো ছুরি কাটারি নয়, মানুষ তার স্বপ্নকে গড়ে নেবে নিউজপেপার ব্যাংক খুলে। অনেক ধন্যবাদ সবাইকে। আমি হাঁটছি, আমি হাঁটছি, আমি হাঁটছি, সেই কোন যুগ ধরে হাঁটছি, কখনো সময়ের হাত ধরে, কখনো পেটের দায়ে, কখনো স্বপ্ন দেখব বলে হাঁটছি। আমি হাঁটছি, আমি হাঁটছি, হিমালয়ের দিকে তাকিয়ে হাঁটছি, মরুভূমির দিকে তাকিয়ে হাঁটছি, তপ্ত বালুরাশির উপর জ্বলে গিয়ে হাঁটছি, বরফে দেবে গিয়ে হাঁটছি, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাঁটছি, মায়ের মুখের দিকে তাকিয়ে হাঁটছি। আমি হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আমার কোনো নাম নেই, আমার কোনো দিনই কোনো নাম ছিল না। তখনও আমি যাযাবর ছিলাম, আজও আমি দিহারি মজদুর।
আমার কোনো রাজ্য নেই, আমার কোনো দেশ নেই যেখানে খোলা আকাশ, যেখানে মাটি দেয় তার কোল, সেখানেই আমার ঘুম, সেখানেই আমি নিশ্চিন্ত। আমার এখনো কোনো ঘর নেই, আমি উদ্বাস্তু। সকলে আমরা একসঙ্গে থাকি, কখনো সবাই চলে যাবে, আবার পথ চলা শুরু। আমরা এই শহরের সভ্যতা গড়ি, তাও আমাদের কোনো ইতিহাস নেই, নেম প্লেট নেই, আমাদের কোনো ভবিষ্যতের কল্পনা নেই। আমাদের রাজা নেই, কথা আছে। আমাদের নেতা নেই, হাব ভাব আছে। যে খাওয়ায় না সেই আমাদের মাই বাপ, সেই করে দেয় বন্ধ কারখানা। আমাদের কথা ভাবে না, শুধু প্রতিশ্রুতি ভেসে আসে বোবা কালো বাক্স থেকে। আপনাদের খাওয়াবো, আমাদের পড়াবো, আমাদের রাখবে, আমাদের নিয়ে ভাববে। এমনটি তো আমার দেশ নয়, এমনটি তো দেশের মানুষ নয়। আবার চলেছি আমরা, আবার আবার একা একা, যে যার সম্মল নিয়ে মাথায় ভিড়ে মিশে। আমার প্রাণটা আমার, তারটা তার। আমি চলে গেলেও ভেব না, আমি থাকলেও ভেব না, আমি বেঁচে থাকি বা না থাকি, কাল তোমাদের সকাল হবে, লকডাউন সাকসেস হবে। আমাদের নিলে নিক করো না, কিছু মনে করো না। হে ভারতবাসী, আমি চললাম, শহীদ হতে পারলাম না। আমাদের এই দেশ এর সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছেন সন্ন্যাসীরা, স্বামীজিরা, যারা সংসার ত্যাগ করে দেশের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যান, যারা একলব্য নন। তারা আমাদের সমাজ ছেড়ে চলে যান না, তারা সমাজের ভেতরে থেকেই মানুষের কল্যাণে ব্রত হন। এমনই একটি মানুষকে আমি পেলাম ফেসবুকের পোস্টিংয়ের মাধ্যমে। তিনি সকাল 6:30 নাগাদই ফোন করলেন, তখনই কথা হলো। স্বামীজি ডক্টর বাবু অভিমন্যু মণ্ডল, তার সংস্থা অনেকগুলো কাজ করছে, তার সঙ্গে তার একটা অডিও পেলাম। এবার আপনারা শুনুন। নমস্কার, সারা মিশনের পক্ষ থেকে আমি ডাক্তারবাবু নমস্কার, প্রণাম, ধন্যবাদ জানাই সবাইকে। সারা মিশন একটি দাতব্য চিকিৎসালয় এবং পরিষেবা ও বিভিন্ন গঠনমূলক সেবা প্রতিষ্ঠান হিসাবে প্রত্যন্ত এলাকায় দীর্ঘ 23-24 বছর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন ব্লকে, বিশেষ করে সুন্দরবন এরিয়ার মধ্যে কাজ করে আসছে। প্রথমে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া SFI অথবা ক্রিয়েটেড সোশ্যাল ক্যাপিটাল CSCর কর্ণধারকে ধন্যবাদ জানাই তার এই গঠনমূলক চিন্তা ভাবনার জন্য। তার এই মহতী চিন্তা ভাবনার সাথে সারা মিশনের কয়েকটি বিষয় যোগ করিলাম। প্রতিটি এলাকায় আমরা যদি মানুষজনের বোঝাতে পারি বা কোনো সংগঠন তৈরি করতে পারি যারা কিনা প্রতিটি পরিবারের পরিত্যক্ত খবরের কাগজ পত্র, পুরাতন ছেঁড়া কাপড় চোপড়, বই খাতার সাথে প্লাস্টিক পেপার, ক্যারি ব্যাগ, কৌটা, বোতল ইত্যাদি, যেটা কিনা সমাজের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক, এক জায়গায় জড়ো করবে এবং নির্দিষ্ট জায়গায় বিক্রি করবে অথবা ছোটখাটো কোনো কুটির শিল্পে ব্যবহার করবে বা করাবে বা শেখাবে। এটাতে কি হবে, তৃণমূল স্তরে অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করা যাবে, তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানকে উন্নত করা যাবে, শিক্ষার প্রসার লাভ হবে, সব মানুষজন কাজে ব্যস্ত থাকবে, আর সর্বোপরি আকস্মিক দুর্ঘটনায় ভীষণভাবে সাহায্য করবে বা পাশে থাকবে এই ছোট্ট ফান্ড। তাই আমার পক্ষ থেকে সবার কাছে একান্ত অনুরোধ, আমরা যেন সবাই এই CSCর ও সারা মিশনের মহতী চিন্তা ভাবনাকে বাস্তবে রূপদান করতে অঙ্গীকারবদ্ধ হই। নমস্কার। Hello everybody, I am Uma Rai Srinivasan from Victoria Institution College.
I'm going to share with you now not only some of my grimmest apprehensions about the present global scenario, but also about my positive, optimistic visions about the post-corona world. As we all know, COVID-19 has generated unprecedented and unthought of global emergency today. In the words of Rabindranath Tagore, it is the crisis of civilization, Shobhata Shankot. It poses a great challenge to the entire modern civilization, putting at stake even its very existence. However, with all its difficulties, a challenge necessarily gives birth to the urge within us for greater exertion in meeting that challenge. And the greater the challenge is, the greater will be the potentialities needed in meeting that challenge, which in its turn draws the very best from us. What kind of civilization do we envision for ourselves if we and when we overcome the corona crisis? For one thing, several months of lockdown owing to corona has enforced some habits of practice which we may hope will stay with us in future. The art and science of living we have learned in this difficult time is, number one, to keep ourselves clean by washing our hands and body. And number two, keep social distancing. What do these habits imply for the post-corona society we are going to live in? The first practice of cleaning ourselves will naturally carry with it a metaphorical significance for us. For we cleanse not only our body but our mind too. And what would that mean? It simply means that we must conquer greed and we must practice self-discipline. A social practice that several months of social distancing in this lockdown phase will have taught us. Social distancing then would also mean distancing ourselves from our greed and from our impatience and indiscipline. Our greed for more and yet more, and our impatient longing for instant material gratification, and our lack of self-control and discipline in these matters. Self-control and self-discipline may not in themselves be very great virtues, but they are necessary qualities which give birth to and nurture other worthy qualities that sustain and enrich a civilization and its mark of excellence in life. The great epic Mahabharata has taught us that a great age dies out when moral decay sets in. But civilization, reaching the brink of extinction, yet comes back only if we contain the moral decay. We shall not let
Corona overcome us, but we shall overcome Corona to live in a greener and cleaner and in a more harmonious and happy world of tomorrow. Thank you. ইউথ এবং ইউথ প্রায় 60% মানুষ আমাদের দেশে ইউথ, যারা দেশের ভবিষ্যৎকে ঠিক করবে, কিন্তু তাদের ভবিষ্যৎকে ঠিক করবে তারা জানে না। আমি 60% ইউথের কথা বলছি না, আবার সেই একের পিঠে শূন্য তার পিঠে আর একটা শূন্য পড়বে কিনা, আমি তাদের কথা বলছি। সৌভিক নেগে, সে নাটকে কাজ করে, সে টিউশন করে, সে কন্টেন্ট রাইটিং করে এবং অনেক সময় সোশ্যাল কাজে বেরিয়েও পড়ে। আমি এই ইউথের কথা বলছি। সৌভিককে শুনুন এবার। কদিন বিকেলগুলো একটু অন্যরকম। আমরা সবাই বাড়ির মধ্যে রয়েছি, কেউ কোথাও যেতে পারছি না, কারণ লকডাউন আর করোনা ভাইরাস। তো সমস্যাটা কি হয়েছে, এই রকম পরিস্থিতিতে যারা দিন মজুর করেন বা বলা ভালো রোজ কাজ করেন এবং সেখান থেকে টাকা পান, তাদের সংসার চলে, তো সেই রকম মানুষ সব থেকে বেশি বিপদে পড়েছেন। তারা কাজে যেতে পারছেন না, টাকা পাচ্ছেন না, সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে। তো তাদের জন্য আমাদের একটি ব্যবস্থা রয়েছে, শুধু তাদের জন্য বলে নয়, সমাজের সকল মানুষের জন্য একটি ব্যবস্থা, একটি অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম, যার নাম নিউজ পেপার ব্যাংক। এই ব্যাংকটি কিভাবে চলে, আমাদের বাড়ির পুরনো খবরের কাগজ, খাতা, বই, এগুলো আমরা জমিয়ে বিক্রি করে সেখান থেকে যে টাকা পাই সেখান থেকে একটা ফান্ড করে তুলি এবং বিভিন্ন মানুষকে প্রয়োজনে সাহায্য করি। এই কাজটি খুবই সহজ, যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ যেখান থেকে খুশি করতে পারেন। তো এই রকম বিষয়টা নিয়েই আগামীকাল মানে 30শে এপ্রিল একটা মিটিং হওয়ার কথা আছে, মানে ছিল ব্যারাকপুরের গান্ধী মেমোরিয়ালে নিউজ পেপার ব্যাংক নিয়ে, কিন্তু আমরা করতে পারছি না, যেহেতু এই পরিস্থিতিতে আমরা একত্রিত হতে পারবো না সবাই। শারীরিক দূরত্ব আমাদের রাখতে হবে, কিন্তু সামাজিক দূরত্ব বা মনের দূরত্ব নয়। তাই এই ভিডিওর মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে যেখানে পারছেন, আমাদের সদস্যরা রয়েছেন, তারা নিউজ পেপার ব্যাংক করুন এবং যারা এখনও করেননি তারাও এটা শুরু করুন। এবং আমাদের নাট্যদল শ্রীরামপুর নবাঙ্কুর নাট্যম, আমরা এই কাজটি ইতিমধ্যে শুরু করেছি, হয়তো সেভাবে এখনও শুরু করতে পারিনি, ইনিশিয়েশন হয়েছে, কথাবার্তা চলেছে। আগামী দিনে যখন এই পরিস্থিতি কেটে যাবে, আমরা পথে নামতে পারবো এবং আলটিমেটলি কাজটা করতে পারবো। আমরা যেটা করছি, পুরনো খবরের কাগজ, খাতা, বই মানুষের কাছ থেকে নিচ্ছি, সেখান থেকে বিক্রি করছি, সেটাকে করে সেখান থেকে যে ফান্ড হচ্ছে সেখান থেকে নাটকের টিকিট আমরা তাদের দিচ্ছি। এর পাশাপাশি তারা তাদের সাংস্কৃতিক দক্ষতাগুলো, যেমন বিভিন্ন ক্লাব থেকে যে সমস্ত সদস্যরা, বিভিন্ন পাড়ার মানুষ যারা নাচ, গান, আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক দক্ষতা রয়েছে যাদের, তারা সেগুলি ভিডিও করে আমাদের পাঠাতে পারেন। আমাদের ভাবনামুখ ইউটিউব চ্যানেলে আমরা সেটা দেখাবো। হোয়াটসঅ্যাপ করবেন 9830379639। এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আমরা নবাঙ্কুর নাট্যম আমাদের নাটক নিয়ে ফিরতে পারবো এবং আমাদের প্রতি মাসের মিটিং নিউজ পেপার ব্যাংক নিয়ে ব্যারাকপুর গান্ধী মেমোরিয়ালে আবার শুরু হবে, এই আশা রাখি। ধন্যবাদ। ঝর্ণাদির পরে আমি সেই মানুষটিকে ডেকে নেব স্টেজে, যার সঙ্গে যিনি কাজ করছেন, গৌরী চক্রবর্তী। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছাদের উপরে ভাবুন যে 27-28 জন মা বাবারা মিলে তারা চেষ্টা করছেন একটা পৃথিবীকে নতুন শেপ দেবার। শেপটা কি? সেই পুরনো খবরের কাগজ, সেই ঠোঙা বানানো, সেই নতুন চিন্তা। রিটায়ারের পর একটি মা কি সত্যি করে রিটায়ার হয়ে যান, নাকি তার দ্বারাও সেই কাজটা হবে যেটা আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার পারবেন? আমরা তো সেই চিন্তাতেই ছিলাম। এইবার আপনাদের সামনে আসছেন গৌরী চক্রবর্তী। নমস্কার, আমি গৌরী চক্রবর্তী রঘুনাথপুর মধ্যপল্লী থেকে বলছি। বর্তমানে ভারতবর্ষে করোনা পরিস্থিতির মোকাবেলা করতে সরকারের সাথে আমাদের সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমরা সকলেই এর হাত থেকে মুক্তির অভিলাষী। তাই লকডাউনে বাইরের কাজকর্ম বন্ধ রাখলেও ঘরে ঘরে মায়েদের কিন্তু কাজ দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে গেছে, এ কথা অনস্বীকার্য। আমাদের ভাবনামুখের ভাবনাতে মায়েদের যে সামান্য পেনশন দেওয়ার ব্যবস্থা হয়েছিল তা তারা নিয়ে গেছে। এমন অনেক ছাত্রছাত্রীও আছে এখানে
যারা পড়াশুনো করছে, পরবর্তীকালে পড়াশুনোর খরচ চালানোর জন্য কিছু অনুদানের ব্যবস্থা করা দরকার বলে মনে হচ্ছে। এ ব্যাপারে আমরা পরে আলোচনা করে নেব। পড়ার কথা যখন এলো, তখন বাচ্চাদের পড়ার বিষয় নিয়ে একটা ছড়া বলি। অঙ্ক কষতে গেলেই ভুলের ভয়, তাই চিত্তে জাগে শঙ্ক। বাংলা পড়তে বসলেই তোমায় চাই, তাই লোকে বলে হ্যাংলা। ইংরাজি পড়তে গেলে মাস্টার চাই, তাই পড়তে আমি নই রাজি। ইতিহাস এত পড়ি তোমায়, তবু যেন মেটে না আমার আশ। ভূগোল ভূপ্রকৃতি, নদীনালা আর উপত্যকার ভিড়ে সব হয়ে যায় গন্ডগোল। বিজ্ঞান পড়ার মাঝে তোমায় পেলেই হয়ে যাই আমি অজ্ঞান। ড্রয়িং আঁকতে বললে এরোপ্লেন, আমার হয়ে যায় সেটা ফড়িং। এই তো হলো পড়ার বিষয় নিয়ে কথা। এবার আমাদের যে সামনের দিনের কাজকর্মগুলো এক এক করে সারতে হবে, সেটা লকডাউন পার হলে আমরা আবার বসে আলোচনা করে নেব। আমরা যে আকাশের কথা বলি, আমরা যে গ্রামের কথা বলি, আমরা যে গঞ্জের কথা বলি, আমরা যে ইন ডিটেলে শহরকে নিয়ে ভাবি, কিন্তু 71% মানুষ তো থাকেন গ্রামে। আমরা তাদের কথা শুনে নেব। আমি সেই ডাক্তারদের কথা শুনে নেব যারা এই মুহূর্তে বাড়িতে না বসে, কারোর কথা না শুনে দিনের পর দিন তারা কাজ করেই যাচ্ছেন এবং ঠিক করেছেন তারা কাজটা করেও যাবে। তাই তো আমরা চেয়েছিলাম ডক্টর বিশ্বজিৎ ডক্টর নয়, তাদের আগে ডক্টর শব্দটা বসানো হয় না, বিশ্বজিৎ শাসমলকে শুনে নেব, যারা ঠিক করেছেন যে গ্রাম বাংলার 71% মানুষের পাশে দাঁড়াবেন। এবং শর্ত একটা আমার দিকে রয়েছে যে চাষিদের পাশে আমরা দাঁড়াবো। নিয়মটা হবে সেই 100টা মানুষ 100 টাকা করে দিলে তার 20% সে জমিয়ে রাখবে তার ভবিষ্যতের জন্য, 20% টাকা বেতন দেওয়া হবে, বাদবাকি টাকা একজন চাষির হাতে তুলে দেওয়া হবে, যাতে সে কম দামে, যেহেতু সে অ্যাডভান্স পেয়ে যাচ্ছে, স্টেজে ফেয়ার প্রাইস চেয়েছিল গভর্নমেন্ট থেকে, সেটা গভর্নমেন্ট এখনও দিতে পারছে না, সেটা আমরা অ্যাডভান্সই দিয়ে দেবো। তার লস হলে আমাদের লস এবং তার গেইন হলে আমাদের সবারই গেইন। আজকে যে 20 টাকা 30 টাকা 40 টাকা জিনিসের দাম বাড়ছে করে আপনাকে খেতে হচ্ছে, সেখানে কোনো সিস্টেমই ঢুকতে পারেনি। আজকে 13,500 ডক্টরদের হাত ধরে, গ্রাম বাংলার হাত ধরে শহরের মানুষদের উঠে দাঁড়ানোর সময়। তাই বিশ্বজিৎ শাসমলের আমি ভিডিও পাই না পাই, তাদের সঙ্গে যা কথা হয়েছে সেটা এইটুকু, তারা দেশের জন্য কাজ করে যাবেন এবং শহরের মানুষেরা যদি জাগতে পারেন 100টা মানুষ একটি চাষির পাশে দাঁড়াবেন এবং চাষিদেরও মেম্বারশিপ হবে। ধন্যবাদ। বিশ্বজিৎ শাসমল আমাদের গ্রামে যে ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছেন, যে কাজ তারা করছেন, সেই বিষয়ে আজ অবধি হাইলাইট হয়নি কোনো জায়গায়। আমার মনে পড়ছে না যে কোনো চ্যানেলও এই বিষয়টি দেখিয়েছে, কিন্তু প্রায় 13,000 ডাক্তাররা চুপচাপ এই কাজটি করে যাচ্ছেন দিনের পর দিন। তো বিশ্বজিৎ দা একটা লেখা পাঠিয়েছেন, সেটা আপনাদের সামনে এবার পাঠ করে শোনাই। প্রিয় পাঠক মণ্ডলী, এই ঘটনাটিকে আপনারা অনেকে সাধারণ একটি স্বাস্থ্য পরিষেবা হিসেবে দেখেছেন, অনেকে উৎসাহ ব্যঞ্জক বিশেষণে কাজের গুরুত্ব বাড়াতে চেয়েছেন। আমরা বেথুন আদর্শের আজীবন ছাত্রদল মনে করি, যে রোগী হাসপাতালে আসতে পারছে না, সেক্ষেত্রে হাসপাতালকে রোগীদের দোরগোড়ায় পৌঁছতে হবে। সেই লক্ষ্যে যে কোনো ধরনের বাধাকে অতিক্রম করেই এ কাজ করা দরকার। এই কাজ করতে গিয়ে সামনে এসে গেল অনেকগুলো জীবন্ত বিষয়। 1, রাষ্ট্র, তুমি একটা অসুস্থ মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারলে না। নিতে হলো তোমাদের ভাষায় হাতুড়ে অপাস করা বেআইনি গ্রামীণ চিকিৎসকদেরই। লকডাউনে জেলা সীমান্ত বন্ধকে অমান্য করেই এ কাজ তোমাদের সামনেই করতে হলো। কোথায় তোমাদের আইন? 3, পাশ করা ডক্টর বাবুদের ক্লিনিক বন্ধ, হাসপাতালে আউটডোরে ডাক্তার নেই, রোগীরা করোনা ভয়ে হাসপাতালে যেতে চাইছে না। তুমি রাষ্ট্র এই ধরনের অসহায় মানুষের জন্যে কি ব্যবস্থা রেখেছো, তা চোখে আঙুল দিয়ে দেখানোর বিষয়। 4, শ্রেণী সচেতন মানুষ বলতে শুরু করেছেন পাশ করা চিকিৎসকরা আমাদের দুর্দিনে পাশে থাকবে না, সুদিনে থাকবে, এটা সহজে মানা যাবে না। 5, ক্রমাগত সামরিক ভুল তথ্য দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়ে বেশি দিন জনগণকে আটকে রাখা যাবে না। জনগণ জাগছে, আপনারাও জাগুন। বিশ্বজিৎ শাসমল, রাত জাগা গ্রাম, খানাকুল, হুগলি, 29/4/2020। ধন্যবাদ। সবে গণপতিদা অসুস্থ হয়েছেন এবং সেই সুবাদে আমরা মিটিং করতে চাইছি কিছু নাটকের দল। তখন ফেসবুকে আমি একটা লেখা দিয়েছিলাম,
সেই লেখা দেখে যিনি প্রথম রিয়াকশন দিয়েছিলেন তিনি হচ্ছেন সমযাত্রিকের পদ্মা সরকার, দেবস্মিতা সরকার নামে তিনি ফেসবুকে আছেন। মাস খানেক না, কয়েক বছর, মানে 1-2 বছর তার সঙ্গে কথা চলতে থাকে নিউজ পেপার ব্যাংক নিয়ে, যে কেন নাট্য দলেরা একটা সিস্টেম তৈরি করে মানুষের পাশে দাঁড়াতে পারবে না, তার জায়গায় দাঁড়াতে পারবে না, এবং এই যে বিনিময় হবে, খবরের কাগজ তারা জমা দেবে, তার অ্যাগেনস্টে নাটকের লোকেরা টিকিট দেবে তাদেরকে। এইভাবেই তো নাটকের পাশে লোক দাঁড়াতে পারতো, আর নাটক লোকেদের পাশে দাঁড়াতে পারতো, এইভাবেই তো লোকশিক্ষা হতে পারতো। কোনো একদিন শুরু হয়ে যায় তাদের নাট্য মহারার রুমে নিউজ পেপার ব্যাংক। আসুন সেই পদ্মা সরকারকে এখন শুনে নিই। নমস্কার, আমি পদ্মা সরকার, সমযাত্রিক থিয়েটার গ্রুপের শখ তথা প্রতিষ্ঠাতা। তো আজ আমরা একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কঠিন সময় ছিলই, খুব ভালো সবাই ছিলাম সেটা বলা যায় না একদমই। কঠিন সময় ছিল, কিন্তু তারপরে করোনা একেবারে গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে আমাদের সামনে, এবং এটা এমনই একটা বিপদ যেটা শুধু আমার আপনার নয়, সারা বিশ্বের বিপদ। আর এটাতে আমরা সবসময়, আমরা থিয়েটারের লোক, আমরা কি বলি, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু এটাতে মানুষের পাশে দাঁড়ানো যাবে না, যাচ্ছে না। এটাতে সবাই সবার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স। কিন্তু খুবই দুঃখের বিষয়, যখন মানুষের পাশে দাঁড়ানোর কথা তখন আমরা দাঁড়াই না। কিন্তু যখন ডিস্টেন্স বজায় রাখার কথা বলা হচ্ছে, ভিড় না করার কথা বলা হচ্ছে, বাড়ির ভেতরে থাকার কথা বলা হচ্ছে, তখন আমরা সবাই বেরিয়ে আসছি। তো একটা কথা আমরা ভাবনামুখের মাধ্যমে নরেশ জৈনের ধারাই ভাবিত হয়েছিলাম আমরা সবাই, যে নিউজ পেপার ব্যাংক একটা করা হবে, এবং সেই অনুসারে আমরা আমাদের দল থেকে, সমযাত্রিক গ্রুপ থেকে সেটা শুরু করেছিলাম গত জুলাই মাসে। সেটাতে নরেশবাবু উপস্থিত ছিলেন, উনি নিজেই সেটা কভার করেছিলেন প্রোগ্রামটা। তো এইখানে কিছু 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 লোকের সাড়া আমরা পেয়েছি, এবং সেইটার একটা বিশালভাবে উদ্দীপনা জাগানোর মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা আরও কিছু লোকজন আমাদের কাছে যারা ইচ্ছে প্রকাশ করেছিলেন পেপার দেবেন, এবং এই উদ্যোগটা নিয়ে ওনারাও আগ্রহ পোষণ করেন। তো সেইটাকে আরও ভীষণভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা ছিল গত 24শে মে রবীন্দ্র সদনে আমাদের দলের 16 বছর পূর্তি, ষোড়শ বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আমরা সেখানে আরও বেশ কিছু লোকজন সেই পত্রিকাটা দেবেন। হয়তো বেশ কিছু গণ্যমান্য লোক সেখানে উপস্থিত থাকবেন, তাদের হাতের মাধ্যমে আমাদের হাতে আসবে, এরকম একটা সুন্দর পরিকল্পনা ছিল। সবটাই ভেস্তে গেল লকডাউনের জন্য, সবটাই ভেস্তে গেল। কিচ্ছু করার নেই, আমার আপনার কারোর হাত নেই। কিন্তু আমরা সবসময় বলি, বিশ্বাস করি, আমরা হারবো না, আমরা জিতবই। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কিছুর সামনে আমরা মাথা নিচু করব না, আমরা জিতবই। তো এই করোনা পরিস্থিতি থেকেও আমরা জিতবই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং 24শে মার্চ গেছে, ঠিক আছে, আবার আসবে। আমাদের হল থেকেও বলা হয়েছে, যাদের যাদের এগুলো বাতিল করা হয়েছে প্রত্যেকেই বলা হয়েছে যে পরবর্তী সময় আপনাদের আবার আমরা হল দেব, সেই সময় আপনারা অনুষ্ঠান করবেন। তো আমরা সেই সুন্দর দিনের অপেক্ষায় আছি, অবশ্যই এটা আমরা করব। আজকে এই মাধ্যমের দ্বারা আমি বলতে চাইছি সবাইকে, যারা এখনও এগিয়ে আসেননি, যারা এখনও ভাবেননি কিছু, তারা প্লিজ ভাবুন। এবং এইটা এখন যখন আমরা সেই উদ্যোগটা নিয়েছিলাম তখনের থেকে এখন এটা আরও বেশি জরুরি, কারণ আমরা সবাই জানি
যে দেশে নয় বিশ্বে অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। তার উপরে আরও বলা ভালো যে ভারতবর্ষে এখনও সবাই লাল নীল সবুজ গেরুয়া হলুদ সবাই A to Z এখনও রাজনীতি করে যাচ্ছে। সাধারণ মানুষের কথা কম ভেবে নিজেদের গদির আসন্ন ভোটের চিন্তা করছে কাকে কে ডাউন দেবে, কাকে কে দোষ বার করবে, কার গুণ কার দোষ, কে কী করছে সেইটা নিয়ে সার্বিকভাবে আমাদের চিন্তা কিন্তু কেউ করছে না এবং করে না। এরা শুধু ভোটের সময় আমাদের দরজায় আসে, তারপরে আমাদেরকে নিয়ে এরা জাস্ট পুতুল খেলে। তো সেই পুতুল খেলার শিকার আমরা কেন হব? আমরা কি এখনও নিজেরা প্রশ্ন করব না যে আমরা কি পুতুল? নিশ্চয়ই না। তাহলে ওদেরকে আমরা আসন দিয়ে গদিতে বসাবো, বসে ওদের হাতের পুতুলের মতো আমরা নাচতে থাকবো কেন? আমরা কি আমাদের জন্য কিছু করতে পারি না? আমরা সরকারের আশা করব না। আমার যদি 2 টাকা থাকে, আমার পাশের বাড়ির যে লোকটা না খেয়ে মরছে আমি তাকে খাওয়াবো। কারোর আশা করবেন না বন্ধু, নিজেদের দেখা নিজেরা দেখুন। আমরা সবাই যদি এখনও না বুঝি, আমরা কিন্তু কেউ বাঁচবো না, কেউ না। পোকামাকড়ের মতো আমাদের মরতে হবে। নিশ্চয়ই মানুষ হিসেবে এটা আমাদের কাম্য নয়। আমরা মানুষ হিসেবে মানুষের মতো মাথা তুলে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে সবাই সবার পাশে দাঁড়াবো এবং সরকারকে জবাবদিহি করতে হবে। সেই বাধ্যবাধকতার জায়গায় আমরা গিয়ে যদি দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতি, আমাদের জীবনযাপন সুস্থভাবে অন্তত 2 বেলা 2 মুঠো খেয়ে জীবনযাপনটুকু আমরা করতে পারবো। সবার কাছে আবার নিবেদন, এখন ভীষণ খারাপ অবস্থায় অনেকে আছেন আমি জানি। করোনার জন্য অনেকে নিউজ পেপার বন্ধ করে দিয়েছেন, করোনার জন্য অনেকে পয়সার অভাবে নিউজ পেপার রাখতে পারছেন। ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কঠিন সময়ে কঠিন পদক্ষেপটাই তো নিতে হয়, তাই না? আর আমাদের কিন্তু বসে থাকার সময় নেই। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, এখন চূড়ান্ত খারাপ অবস্থার মুখে এসে আমরা দাঁড়িয়েছি। আর কোনো উপায় নেই, সবাই মিলে সংঘবদ্ধ হন। এই নিউজ পেপার ব্যাংকটাকে নিয়ে আমরা আমাদের উন্নতি সাধনে এগিয়ে আসি। প্রচুর মানুষ, আগে যদি 20 জন ছিল, এখন 50 জনের পাশে আমাদের দাঁড়াতে হবেই। আমরা তো মানুষ। লকডাউন উঠে যাবেই, সারা জীবন আমাদের ডিস্টেন্স থাকবে না, আমাদের দাঁড়াতে হবে। এই প্রতিজ্ঞা মনে মনে নিয়ে আপনারা নিউজ পেপার ব্যাংকটাতে ঝাঁপিয়ে পড়ুন, যার যার লেভেলে, যার যার ক্ষমতা অনুসারে, যার যার এরিয়া অনুসারে। এটাই আমার অনুরোধ। নমস্কার। দরজা যদি বন্ধ থাকে সেই দরজাকে খুলে নেওয়া যায়, দরজায় যদি 10টা তালা থাকে সেই তালাগুলোকেও খুলে নেওয়া যায়। হ্যাঁ, আমি এমন 2 জনের কথা বলছি পরপর, যারা এই যুদ্ধে আমার সঙ্গে রয়েছেন, ডক্টর অরুণ কুমার রাজ ও ডক্টর PK মণ্ডল। আপনারা পরপর তাদেরকে শুনুন, কারণ ভবিষ্যতের ভাবনামুখের যে এই লড়াইটা, যেটা আস্তে আস্তে অনেকগুলো সংগঠনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা সাধারণ মানুষের আওয়াজ আপনাদের সামনে পৌঁছে দেব। এবং করোনায় যে লকডাউনের পিরিয়ডে যেটা পরপর আপনারা ভিডিওগুলো দেখতে পেলেন, তার জন্য ডক্টর অরুণ কুমার রাজ প্রায় 90% ভিডিও জোগাড় করেছেন। তাই সাধারণ মানুষের স্টেজ যেটা ভাবনামুখ হয়ে উঠতে পেরেছে হয়তো, এরপর যে গ্রামে গঞ্জে ছড়াবে সেটা ডক্টর PK মণ্ডলের হাত ধরে। তাই আমাদেরও প্রস্তুত হওয়া উচিত। যখন আপনারা বড় চ্যানেলে এই লকডাউন পিরিয়ডে শুনলেন, আমরা সাধারণ মানুষদের আওয়াজ সেই অর্থে শুনতে পাইনি। এইবার সাধারণ মানুষদের আওয়াজ যাতে লাখ কোটি মানুষের পাশে পৌঁছায়, তার দিকে আমরা এগোচ্ছি। डॉक्टर अरुण कुमार राज के सुनुन और सुनुन डॉक्टर PK मंडल के। धन्यवाद। डॉक्टर अरुण कुमार के तरफ से सभी बंधुओं को मेरा नमस्कार, सभी बड़ों को मेरा प्रणाम और साथ में सभी श्रोतागण दर्शकगण को हार्दिक अभिनंदन, हार्दिक स्वागत और हार्दिक बधाई। आज नोवेल कोरोना वायरस लॉकडाउन पीरियड में हम लोग जीवन यापन कर रहे हैं, जो एक बहुत कठिन समय हम लोगों के लिए है। विशेषज्ञों का मानना है, विभिन्न स्टडी से, अध्ययन से प्राप्त जानकारी के अनुसार लॉकडाउन पीरियड भारत में अभी लंबा चलने वाली है, क्योंकि मई लास्ट में और जून फर्स्ट में कोरोना अपनी पीक पर रहेगी और भारत की मेडिकल व्यवस्था देखते हुए ऐसा कहा जा रहा है कि अगर लॉकडाउन खोला जाए तो मरीजों की संख्या में काफ़ी इजाफा होगा, जिसको संभालना भारतीय सरकार के लिए संभव नहीं हो पाएगा। ऐसे भी प्रत्येक दिन
कोरोना संक्रमित मरीजों की संख्या बढ़ते जा रही है, मौतों का आंकड़ा बढ़ते जा रहा है। ऐसे में सरकार अपने तरफ से प्रयास कर रही है, सामाजिक संस्था अपने तरफ से प्रयास कर रही है। मेरा कहना है कि खैर इस परिस्थिति में अपने को निराश नहीं होना है। निराशा से बड़ा जीवन में कोई अभिशाप नहीं है। आशा में तेज है, बल है, आशा में जीवन है, आशा ही संसार की संचालक शक्ति है। सोच को बदलो, सितारे बदल जाएंगे। नजर को बदलो, नजारे बदल जाएंगे। सफलता पाना है तो कश्तियां मत बदलना, सिर्फ दिशा को बदलो, खुद ब खुद किनारे बदल जाएंगे। मेरा कहना है कि व्यवस्था जो है उसी में हम लोग को समाधान ढूंढना है और उसी के तहत अभी जो सरकार के ऊपर हम लोग आश्रित डिपेंडेंट नजर आ रहे हैं कि सरकार ये नहीं कर पा रही, वो नहीं कर पा रही है। मैं कहना चाहता हूं कि भविष्य में, आज कोरोना वायरस है, कल कोई वायरस आएगा या कभी भी नेचुरल कैलामिटीज हो सकती है, उसके लिए अपने आप को तैयार करना होगा। सरकार 20% पब्लिक के पास ही अपनी सहायता या सहयोग पहुंचा पाएगी, बाकी 80% पब्लिक को खुद अपने आप तैयार होना होगा। या अभी से माने बुद्धिमान व्यक्ति वही है जो आने वाले संकट को पहचान ले और उसका रास्ता निदान खुद आगे से कर ले। मैं सोशल कैपिटल फंड के बारे में कहना चाह रहा हूं कि हम लोग एक व्यवस्था प्लान किए हैं, वो स्टार्ट इनिशिएट भी कर चुके हैं और सक्सेसफुली रनिंग भी है। मैं सारे सिटीजन्स से अपील करना चाहूँगा, साथ में जितने भी पूजा कमेटी हो, क्लब ऑफिस हो, सभी से आग्रह करना चाहता हूँ कि न्यूज़पेपर बैंक आप लोग चालू करें। न्यूज़पेपर बैंक मैंने घर में जो महीने भर की रद्दी अखबार, पुराने न्यूज़पेपर पढ़े हैं, पुराने किताब कॉपी पढ़े हैं, उनको महीने में एक बार जमा करें, एक जगह जमा करें, उनकी बिक्री की जाए, उनसे जो राशि प्राप्त होगी उसको बैंक में जमा की जाए, एक राशि तैयार हो। और सिटीजन्स इसको अपने अपने क्लब ऑफिस, पार्टी ऑफिस में भी अप्रोच कर सकते हैं, या पार्टी ऑफिस अपने मोहल्ले के सिटीजन्स के साथ मीटिंग करके हैंडबिल पंपलेट डिस्ट्रीब्यूट करके भी ये जागरूकता ला सकते हैं। और ये चीज़ 100 आदमी अगर मोहल्ले में होते हैं तो वॉलंटरी माने स्वैच्छिक 100 रुपये पर महीने अगर वो लोग जमा करते हैं तो एक अच्छी राशि जमा होगी। और न्यूज़पेपर सेल से जो पैसा जमा हुआ इसको हम लोग सोशल सर्विसेज में लगा सकते हैं उसी लोकेलिटी में। एग्जाम्पल के तौर पर डेली वेजेज वर्नर के घर में शादी है, बेटी की शादी है, उनके पास आर्थिक सहायता पहुंचा सकते हैं। वृद्ध माँ है जिनका वारिस नहीं है, उनको हम लोग पेंशन, मासिक पेंशन दे सकते हैं। या कोई किसान है जिनकी फसल नहीं हो पाई है, परेशान है, उनको आर्थिक मदद किया जा सकता है। या कोई भी मान लीजिए हार्ट डिजीज से कोई सफ़र कर रहा है, कोई किडनी डिजीज से सफ़र कर रहा है, कोई कैंसर, ब्लड कैंसर से सफ़र कर रहा है, उसको भी हम लोग सहयोग राशि कर सकते हैं। मैंने कहने का तात्पर्य है कि 60% पैसा हम लोग वहाँ मोहल्ले के लोकल प्रॉब्लम जो है, लोकल डेवलपमेंट, लोकल प्रमोशन में लगाएंगे। 20% पैसा जो उस देख रेख कर रहे हैं, जो हमारे केयर टेकर हैं या सैलराइड स्टाफ रहेंगे, उनके सैलरी में जाएगी। और 20% सेंट्रल फंड को ट्रांसफ़र कर दी जाएगी, जिसको स्टेट लेवल पे या नेशनल लेवल पे हम लोग डेवलपमेंट स्कीम पे लगाएंगे। ये व्यवस्था अगर हम लोग पोस्ट कोरोना लॉकडाउन पीरियड के बाद जस्ट इनिशिएट करते हैं तो देखेंगे कि 6 महीने और साल भर के अंदर हम लोग कम से कम सेल्फ डिपेंडेंट इस तरह से हो जाएंगे कि किसी को भूखे मरने की नौबत नहीं आएगी। आज जो हमारी परिस्थिति देखने में आ रही है, लॉकडाउन खुलती है तो भी 20 करोड़ आबादी हमारी भूखे मरने की नौबत में है, यानी हैंड टू माउथ पोजीशन है, जिनको सभी स्वयंसेवी संस्था खाना डिस्ट्रीब्यूट करके, फूड पैकेट डिस्ट्रीब्यूट करके राहत सामग्री पहुंचा रही है। और लॉकडाउन अगर ज़्यादा खींचती है तो 30 करोड़ आबादी और इस परिस्थिति में आ जाएगी, इस आंकड़े में जुड़ जाएगी, क्योंकि मिडिल क्लास फैमिली 1 महीने 2 महीने के राशन सामग्री उनके पास है, उनके पास इतने पैसे हैं कि 2 महीने काम नहीं करेंगे फिर भी परेशानी नहीं होगी। लेकिन अगर लॉकडाउन सितंबर महीने तक चलने की अनुमान बताई जा रही है यहाँ के विशेषज्ञों द्वारा, जो अपने आप में बहुत ही कठिन परिस्थिति आने जा रही है। सारे बिजनेस लॉस में जाएंगे,
कितनी कंपनियां बंद हो जाएगी, कितनी रोजगार खत्म हो जाएंगे। इसलिए अभी से हम लोग को सचेत होना है। मैं सारे NGOs से, सारे ह्यूमन राइट ऑर्गेनाइजेशन से, सारे पूजा कमेटी क्लब से, सारे क्लब हाउस से मैं ये गुजारिश करना चाहता हूँ कि आप अभी से ये स्टेप ले, सोशल इनिशिएटिव एक वर्क करें, जिससे हम लोग आने वाले समय में सारे इंटेलेक्चुअल वर्ग, चाहे एडवोकेट हो, इंजीनियर हो, डॉक्टर हो, टीचर हो या कि सेल्फ एम्प्लॉयड पर्सन है, सारे इस बारे में सोचें और अभी से इस पर कदम उठाएं। क्योंकि हमें लोकप्रिय भी बनना है, हमें धनवान, सारे लोग धनवान बनने की कामना करते हैं, लेकिन मैं बोलता हूं धनवान मार्केट में आप देखेंगे, समाज में जो धनवान है जरूरी नहीं वो लोकप्रिय हैं, लेकिन जो लोकप्रिय हैं वो निश्चित रूप से धनवान हैं। और साथ में आप संकल्प कर लें कि आप हम लोग बताए हुए रास्ते पर आप चलें तो असंभव काम जो अभी असंभव दिख रही वो संभव अपने आप होने लगेगी, इसमें कोई बात नहीं। और सौभाग्य उन्हीं को प्राप्त होता है जो अपने कर्तव्य पथ पर चलते हैं और अपना रास्ता खुद बनाते हैं। आप जिस ओर चलें वो रास्ता बन जाए, ऐसा आपको बनना है। क्योंकि जिन शब्दों के पीछे कर्म नहीं है वह धोखा है। आप जो कह सकते हैं वही करें और जो कर सकते हैं वही कहें। सोचने का नजरिया भी हमें सकारात्मक करना होगा, सोचने का नजरिया भी चेंज करना होगा। बहुत लोग कहते हैं मैं इस काम में फेल हो जाऊंगा। अब फेल का मतलब क्या है? फर्स्ट अटेम्प्ट इन लर्निंग, माने सीखने का पहला कोशिश आपकी, उससे कोई घबराने की जरूरत नहीं है। बहुत कहता है इससे मैं ये काम करके इंड कर चुका हूं, इंड का भी आपको सोचने का नजरिया बदलना होगा। इंड एफर्ट नेवर डाइज, माने कोशिश कभी बेकार नहीं जाती। और आप बहुत लोग रिएक्शन में आते हैं मुझसे ये काम नहीं होगा, नो का भी अर्थ होता है नेक्स्ट अपॉर्चुनिटी। आप पॉजिटिव रहें, हर काम संभव है और आप कर सकते हैं। लास्ट में मैं एक कविता के साथ अपना वक्तव्य समाप्त करना चाहता हूं। हौसले बुलंद कर रास्तों पर चल दे, हौसले बुलंद कर रास्तों पे चल दें, तुझे तेरा मुकाम मिल जाएगा। अकेला तो पहल कर, काफिला खुद बन जाएगा। मनहूस होकर तुम उम्मीदों का ना दामन छोड़, वरना खुद नाराज हो जाएगा। ठोकरों से तुम ना घबराना, हर पड़ाव पर अपने आप को और मजबूत पाएगा। नाकामयाबी की धुन से ना घबराना, नाकामयाबी की धुन से मत घबराना। कामयाबी का सूरज तेरी तकदीर रोशन कर जाएगा। धन्यवाद। বাঁচবে তুমি, বাঁচবো আমি, বাঁচবে শহর তলে। বাঁচার জন্য গাইছি আমি, গাইছো যে গান তুমি। রাতের তারা ভোরের পাখি বলছে বাঁচতে চাই। বাঁচার জন্য চালিয়ে যাব আমরা এই লড়াই। বাঁচলে কৃষক, বাঁচলে শ্রমিক, বাঁচবো তুমি আমি। ক্ষুধার দেশে দুমুঠো অন্ন সবার চেয়ে দামি। বাঁচলে কৃষক, বাঁচলে শ্রমিক, বাঁচবো তুমি আমি। ক্ষুধার দেশে দুমুঠো অন্ন সবার চেয়ে দামি। ধর্ম ভেদাভেদ ভুলে মানুষের হবে জয়। অনাহারে কেউ থাকবে না আর করবে না কেউ ভয়। অনাহারে কেউ থাকবে না আর করবে না কেউ ভয়। মানুষ যদি মানুষের মতো মানুষের পাশে থাকে, তুফান বন্যা মহামারী কেউ মাথা নোয়াতেই হবে। মানুষ যদি মানুষের মতো মানুষের পাশে থাকে, তুফান বন্যা মহামারী কেউ মাথা নোয়াতেই হবে। ভাবছো তুমি, ভাবছি আমি, সকাল আসবে কবে।
জীবন জিতবে মৃত্যু হারবে ঘুরে দাঁড়াতেই হবে, জীবন জিতবে মৃত্যু হারবে ঘুরে দাঁড়াতেই হবে। তিরিশে এপ্রিল 2020 লকডাউনের মধ্যে আমরা যে মিটিংটি আজকে করতে পারলাম, আপনারা যারা ভিডিও পাঠালেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য রাখলেন, সবাইকে ধন্যবাদ দিতে পারলাম না। কারণ ধন্যবাদ কাকে দেব? বাড়ির লোককে তো আর কেউ ধন্যবাদ দেয় না। আমরা একটা ফ্যামিলি হতে যাচ্ছি, যে ফ্যামিলির নাম হয়তো ভারতবর্ষ বা হয়তো বিশ্ব। প্রি করোনা আমরা একটা জগৎকে দেখেছিলাম যে জগতে মানুষ একাই ছিল। সে তার কাজ নিয়ে ব্যস্ত ছিল, সে তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, সে তার ডিপ্রেশন নিয়ে ব্যস্ত ছিল, সে একা থাকতে ব্যস্ত ছিল। পোস্ট করোনা আমরা বাধ্য হয়েছি ঘরের ভেতরে আটকে যেতে। আমরা পুরো দেশটাকেই একটা প্রেজেন্ট করে তুলেছি। আমরা যে যার মতন একা একা কাটিয়ে দিলাম বাড়ির লোকেদের সঙ্গে, এবং বুঝতেই পারলাম আমাদের দেশ তৈরি ছিল না কখনোই একে অন্যের পাশে দাঁড়ানোর জন্যে। তাই গভর্নমেন্টও বারবার বলে গেলেন পাশের বাড়িকে দেখুন, পাড়ার লোককে দেখুন, তারাও পৌঁছতে পারলেন না 100 কোটি গরিব মানুষের কাছে। চারিদিকে যা চলছে সেটা আমরা সবাই চোখ কান খুলে দেখছি এবং বলতে পারছি না। প্রতিবাদ মানে সবসময় ঝান্ডা ধরা নয়, রাস্তায় হাঁটা নয়। মানুষের পাশে দাঁড়ানোটাও হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। যে কথা কেউ বলতে পারেনি যে হিউম্যান রাইট অর্গানাইজেশন, এনজিওরা প্রায় 30 লাখ লোককে রোজ খাওয়াচ্ছেন এবং সেই সংখ্যা দিনে দিনে বাড়ছে। তার কারণ তারা বুঝিয়ে দিয়েছেন এই বন্ধে যে তারা গুন্ডা নন, তারা দেশের টাকাকে নয় ছয় করেন না, তারা দেশের জন্যেই খাটেন। আর যে মানুষ খাটবে সে খাবেও, তার একটা পেটও আছে। যদি আমরা মনে করে থাকি সবই ফ্রি, তাহলে তারা চলবে কি করে? আমি 300টা মানুষের দিকে তাকিয়ে আছি যারা এইরকম ব্যাংকিং সিস্টেম করে কিছু কিছু মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো, যেটা বড় বড় অ্যামাউন্ট হবে না। হয়তো আপনারা কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা জেনারেট করতে পারবেন। মেহবুব আলমকে দেখে মনে হলো, যেটা অলকাদির সঙ্গে কথা হলো, হয়তো উনি অনেক বেশি জেনারেট করতে পারবেন। আমরা 300 জন যদি এই হিউম্যান ব্যাংকিংটা শুরু করি, যেটা ভগবানকে বাদ দিয়ে নয়, মানুষকে ভগবান ভেবে, তাকেই আল্লাহ ভেবে যদি কাজটা আমরা শুরু করতে পারি, তাহলে আমরাই তো দেশকে একটা নতুন দিশা দেখাতে পারবো। হয়তো হাজার হাজার বছর আগে মন্দির খোলার পেছনে হয়তো সেই নিয়মটাই ছিল, মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আস্তে আস্তে কর্পোরেটাইজ হয়ে যাওয়ার জন্যে কিছু লোকের হাতে চলে গেল পাওয়ারগুলো, এবং সাধারণ মানুষ শুধু তার দান করে বাড়ি চলে গেল। সেই দান তাদেরকে সাহায্য করা গেল না। আমি প্রচুর মন্দিরের সঙ্গে কথা বলে দেখেছি, তারা সামান্যটুকু ভাবতে রাজি ছিলেন না মানুষের জন্যে। অনেকেই বলেছেন, আমার তার মধ্যে একজন বন্ধুও রয়েছে শ্রীরামপুরের একটি বিখ্যাত স্থান, তারা বলেছিল আজকালে নিউজ বেরোনোর পর যে নরেশ আমরা এটাকে নিয়ে ভাবছি। সে ভাবারও 7 বছর পেরিয়ে গেছে। আজ আমরা একা নই, আজ আমরা কোটি মানুষও নই। আমরা সেই ভাষণের ভিড় নই যারা 10 লক্ষ 20 লক্ষ দিয়ে একটা নিউজ পেপার বিচার করে। আমরা সাধারণ মানুষ। আমরা 300টা মানুষ মাসে যদি 100 টাকা থেকে 5000 টাকাও জেনারেট করি, তাহলে প্রচুর লোকের পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং এই প্রচুর লোককে আমরা ভিখারি তৈরি করব না। তারাও নিউজ পেপার ব্যাংক খুলবেন তাদের বাড়িতে, তারা রেগুলার তাদের পাড়ার ক্লাবে গিয়ে বলবেন, পার্টি অফিসে গিয়ে বলবেন। হাজারো হাজারো লোক একই কথা রোজ যদি বলতে থাকে, তাহলে টুথপেস্টের মতন আমরাও কর্পোরেট তৈরি হয়ে যাব। যে দেশের মানুষেরা গাছে টাকার জন্ম দেননি, তারা বাড়ি থেকে টাকার জন্ম দিতে শুরু করেছিলেন। যেই দেশে ট্যাক্সের টাকায় দেশ চলে, সেটাও সাধারণ মানুষ দেয়। তাহলে সাধারণ মানুষ কেন দান করে তাদের দেশকে চালাতে পারবে না? এই প্রশ্নটা একমাত্র ভাবনামুখী করতে পারে একজন ক্যান্ডিডেটকে, যিনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন। এবং তার উত্তরে আমি পেয়েছিলাম যে আমরা শুধু হাঁটবো, শুধু হাঁটবো, শুধু হাঁটবো।
আমাদের তো হাঁটার জন্য জন্ম হয়নি, আমরা তো হেঁটে হিমালয় যেতে চাইনি, আমরা হেঁটে মুখে ভাত তুলে দিতে চেয়েছিলাম দেশের মানুষের জন্যে, বস্তিবাড়িকে সুন্দর করে দিতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইনি, আমরা দেশের হাসি ফেরাতে চেয়েছিলাম। কিন্তু অনেকে ভাবনা মুখের এই মুভমেন্ট, নিউজ পেপার ব্যাংকের মুভমেন্টটাই বুঝতে পারেননি। তারা সেই তথাকথিত ওল্ড স্টাইলেই ফিরে গিয়ে বললেন যে আমরা তো নিজের জায়গাতেই কাজ করতে চাই। নিজের জায়গা মানে ভারতবর্ষ নয় কেন? চাক দ্য ইন্ডিয়াতে বারবার বলা হলো আমরা স্টেট নই, আমরা দেশ। যদি আপনি দেশ হন, তাহলে যদি ৩,০০০ টাকা তুলে একটি ছাত্রর পাশে দাঁড়ান, তাহলে বিশ্বজুড়ে এই মুভমেন্টটা যদি হতো, তাহলে আজকে তো বিশ্ব দাঁড়িয়ে যেত। কখনো একটা বছরই অনেক, কখনো ১০০ বছরও কিছু নয়। মানুষের চিন্তাধারার ভেতরেই থাকে তার এই থট প্রসেসটা, সে কত দূর এগোতে পারবে। আমাদের ভারতবর্ষ একদিকে মার্সে যাচ্ছে, একদিকে চাঁদে যাচ্ছে, আর একদিকে পাশের বাড়ির দিকেও যেতে পারছে না। আমাদের ভারতবর্ষের আইআইটি ইঞ্জিনিয়ার যারা হতে যাচ্ছেন, তারা কত বড় বড় পড়াশোনা করছেন, কিন্তু তারা ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না। সুখী ভারতবর্ষ দুঃখী ভারতবর্ষের সঙ্গে আর দেখা হয় না। তাই এখনও প্রধানমন্ত্রীকে বলতে হয় 20,000 কোটি টাকা দিয়ে রাস্তা বানাও, তিনি বলতে পারেন না 100 কোটি পাশে দাঁড়ানোর জন্য বলুন আমাদের কি করতে হবে। মান কি বাত একদিক থেকে চলতেই থাকে, কিন্তু আমাদের মনের কথা কেউ শুনতে পায় না। এইটা কেন হয় আমি আজ অবধি বুঝতে পারলাম না। সাধারণ মানুষের কমিউনিকেশন পৌঁছে দেওয়ার আওয়াজ কোনো তথ্যমূলক টিভি সেন্টারও আজ অবধি হয়নি কেন? তারই প্রতিবাদের মুখ হচ্ছে ভাবনা মুখ। আপনাদেরকে পেয়ে আজকে আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের সেই জাগরণ হচ্ছে, যেটা 127 বছর আগে চিকাগো শহর থেকে বিবেকানন্দ দিয়েছিলেন, নেতাজি দিয়েছিলেন বার্মা থেকে। ভারতবর্ষ আবার স্বাধীন হবে, ফাইন্যান্সিয়াল স্বাধীন হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন তো আমাদের ছিলই, কিন্তু আমরা এত বাজে বাজে কথা বলেছি যে আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর কথা বলতেই ভুলে গেছি। আমরা রবীন্দ্রনাথকে পড়েছি কিন্তু সেটাকে অ্যাপ্লাই করিনি, আমরা নজরুলকে পড়েছি কিন্তু সেটাকে অ্যাপ্লাই করিনি, আমরা প্রফুল্লচন্দ্র সেনকে পড়েছি কিন্তু সেটাকে অ্যাপ্লাই করিনি, আমরা বিজ্ঞানীদের কথা দুবারও ভাবিনি, কিন্তু আমরা পরের পর মন্দির মসজিদ স্থাপন করে গেছি। এই দেশের মানুষেরা দাঙ্গাকে স্টাডি করে আসেন, কিন্তু দাঙ্গাকে কি করে বন্ধ করা যায় সেটাকে স্টাডি করেন না। আমাদের দেশে এত জাত ধর্ম, কিন্তু কোনো পাড়াতে আমি শুনিনি সব ধর্ম মিলে আমরা একটা কাজ করছি, একটা সোশ্যাল ইস্যুকে আমরা অ্যাড্রেস করছি। আমি আজ অবধি কোনো কিষাণ সংগঠনের মুখে শুনিনি যে আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চাঁদা করেছি এবং মাসে তাদের হাতে 7,000 টাকা তুলে দিচ্ছি। তারা বারবার করে বলে গেলেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে রাইটটাকে ছিনিয়ে নেব। রাইট সবচেয়ে প্রথমে হয় যখন বাবা মা জন্ম দেয় বাচ্চাকে, তারা বাচ্চাকে দুধ খাওয়ায়। তারা বলে না যে দেখ গভর্নমেন্ট আমি বাচ্চাকে জন্ম দিলাম, এবার দুধ তোকে খাওয়াতে হবে। মিথ্যের ওপরে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষা। তাই একটা জাজও জানেন না তার দেশে কটা খুন হয়, কটা ধর্ষণ হয়, আর কিভাবে চলে। লকডাউন আমাদের জন্য হলো না গভর্নমেন্টের জন্য হলো বুঝতে পারলাম না। গভর্নমেন্ট মানুষকে না খাইয়ে রাখার জন্য হলো না কিসের জন্য হলো বুঝতে পারলাম না। গভর্নমেন্ট ডান্ডা মারার জন্য হলো না কিসের জন্য হলো বুঝতে পারলাম না। আমরা সবাই বাড়িতে আছি আজকে, কিন্তু কালকে এই লকডাউন খুলে যাবে। লকডাউন খোলার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল কিছু প্রশ্ন আসবে, যার উত্তর সাধারণ মানুষকেই দিতে হবে, নয় মরে আর নয় কাজ করে। সাধারণ মানুষই দেশ চালায়, তাই লাখ লাখ লোক হেঁটে বাড়ি চলে গেল। তারা পরোয়া করলো না কোনো প্লেনের, কোনো হেলিকপ্টারের, কোনো বাসের। আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষ যেখানে 120 কোটি না খেয়ে মরে যাওয়াটা পছন্দ করে, কিন্তু তারা বিদ্রোহ করে আগুন জ্বালিয়ে দেয় না দেশে। আমরা গর্বিত ভারতবাসী যে ভারতবাসী বারবার করে জয় হিন্দ বলেছে, ইনকলাব জিন্দাবাদ বলেছে, কিন্তু মানুষ মানুষের সঙ্গেই থেকেছে। তাই আমি আশা করি যে প্রত্যেকটা পার্টি অফিস, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা বাড়ি একদিন নিউজ পেপার ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করবে। মানুষ বোমা নয়, মানুষ তার পথ নিজেই দেখাবে, নিজেকেই দেখাবে। আমার পাশের বাড়ির মেয়ে বিয়ে হলে আমাদের দেশ তাকে টাকা তুলে তার বিয়ে দেবে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে রিজার্ভ করে রেখে দেবে টাকা, যেন সেই মেয়েকে কোনো দিন কোনো প্রবলেমে না পড়তে হয়, সেই ছেলেকে কোনো দিন প্রবলেমে না পড়তে হয়। আমাদের দেশে ব্রাইট স্টুডেন্টরা যারা বড় বড় কলেজে পড়ছেন, তারা চাকরি জেনারেট করবেন তাদের বুদ্ধি দিয়ে। তারা বলবেন আমাদের এই ইনভেস্টমেন্ট চাই, আমরা সেই টাকায় হাজার হাজার জনকে চাকরি দেব, আমরা সেই টাকা নিউজ পেপার ব্যাংকের মাধ্যমে তুলে তাদের হাতে দেব এবং তাদেরকেও তাদের কলেজ থেকে টাকা তুলতে হবে। এটাই তো ডিমান্ড ছিল নিউজ পেপার ব্যাংকের। ডক্টর প্রতীক ঘোষকে আলাদা করে আমি ধন্যবাদ দেব, যিনি বলেছেন মাসের শেষ বৃহস্পতিবার আমরা এখানে 2টোর থেকে মিটিং ডাকবো। যারা আজকে এই কথাটা শুনতে পাচ্ছেন
তারা দয়া করে ভাববেন এই ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষ শুধু চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার আর 542 ইলেক্টেড লোকেদের নয়, এমএলএদের নয়, এমপিসদের নয়, কাউন্সিলরদের নয়, আইপিএসদের নয়, আইএএস অফিসারদের নয়, রেলওয়ের কিছু এমপ্লয়িদের নয়, কিছু ব্যাংকের কর্মীদের নয়। এই দেশটা আমাদের এবং তারাও দেশের মানুষ। কেন তারা বিহেভ করতে পারেন না দেশের মানুষ হিসেবে আজ অবধি আমি বুঝতে পারলাম না। আমার এই ছোট বক্তব্য আমি এখানেই শেষ করছি। এরপর পড়ে রইল ভারতবর্ষ আমাদের জন্যে। ধন্যবাদ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. Amra korbo joy, amra korbo joy, amra korbo joy nishchoy. Oh, buke gobhir ache protoy, amra korbo joy nishchoy. Honge kamyab, hum honge kamyab, hum honge kamyab ek din. Oh, मन में है विश्वास, पूरा है विश्वास, होंगे कामयाब एक दिन। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আধার। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We are not afraid, we are not afraid, we are not afraid today. Oh, deep in my heart, I do believe we are not afraid today. हम नहीं डरेंगे, हम नहीं डरेंगे, हम नहीं डरेंगे कई दिन। ओह, मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। हम होंगे कामयाब एक दिन, हम होंगे कामयाब एक दिन।